আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছি। তো আমরা হচ্ছে মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন অর্থাৎ রসায়ন প্রথম পত্র তৃতীয় অধ্যায় এই চ্যাপ্টারটা পড়তেছিলাম। এটার অলরেডি আমরা ইনঅর্গানিক রিঅ্যাকশনের ২টা পার্ট পড়ছি। ফার্স্ট পার্টে হচ্ছে আমরা বেশ কিছু টাইপ পড়ছিলাম। পরের পার্টে হচ্ছে আমরা অক্সাইড নিয়ে বেশ পড়াশোনা করছি। তো আমরা আজকের পার্টে অক্সাইড নিয়ে আরও একটু পড়াশোনা করব। তারপর হচ্ছে আরও কিছু টাইপের রিঅ্যাকশন দেখব। অ্যান্ড লাস্ট পার্টে আমরা এই রিঅ্যাকশন রিলেটেড যে পার্টগুলো আছে সবগুলো আমরা শেষ করে ফেলবো। সো চলো শুরু করি। সো এখানেও আমরা আজকেও অক্সাইড নিয়ে পড়াশোনা করব একটু। সো ফার্স্টে আমাদের যে জিনিসটা জানতে হবে, একটা জিনিস হচ্ছে আগের ক্লাসে আমরা আগের পার্টে দেখতেছিলাম, এই জিনিসটা তোমরা হয়তো অনেকেই দেখছো। এই জিনিসটার নাম ছিল অসামঞ্জস্য বিক্রিয়া। অসামঞ্জস্য বিক্রিয়া। আমি জানি এটার নিয়ে অনেকের অনেক ডাউট আছে। সো সমস্যা নাই, আমি এটা ক্লিয়ার করে দিব, কোনো সমস্যা নেই। সো অসামঞ্জস্য বিক্রিয়া। সো একটা জায়গায় অসামঞ্জস্য বিক্রিয়া বলতে কি বোঝায় এটা আমার ফার্স্ট একটু জানা উচিত। হ্যাঁ, অসামঞ্জস্য বিক্রিয়া বলতে কি বোঝায় এটা একটু জানা উচিত। মনে রাখবা, অসামঞ্জস্য বিক্রিয়া হচ্ছে এমন একটা বিক্রিয়া যেখানে জারণও থাকে এবং বিজারণও থাকে। সো আবার কথাটা বলতেছি, যেখানে জারণও থাকে বিজারণও থাকে। তার মানে ধরো আমি নর্মালি কি জানি, জারণ বিজারণ যুগপৎ ঘটে। তাহলে তোমার মাথায় তো এটাই আসবে যে ভাই জারণ বিজারণ যুগপৎ ঘটে, তাহলে তো এটা জারণ বিজারণই বলা যায়। আসলে জারণ বিজারণ বিক্রিয়া যেটা হয় যে একজন ইলেকট্রন ছাড়ে, ধরো আমি ইলেকট্রন ছাড়লাম, আমি একটা এলিমেন্ট বা মৌল, তাহলে আমি যেই ধরো 2টা ইলেকট্রন ছাড়লাম বা 2 মোল ইলেকট্রন ছাড়লাম, তাহলে আমার জারণ হইলো অন্য কেউ একজন ওই 2 মোল ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে এখানে কয়জন পার্টিসিপেট করতেছে? 2জন মানে একজন ইলেকট্রন ছাড়বে, আরেকজন ইলেকট্রন নিবে, দুইজনই কিন্তু ডিফারেন্ট। এটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে অসামঞ্জস্য বিক্রিয়া জিনিসটা কি, আমার একবার জারণ মান বাড়বে, আরেকবার আমারই জারণ মান কমবে। এখানে 2টা জিনিস সাইমultaneously হবে, আমারই, আরেকজনের না, আমারই নিজের। তো জিনিসটা যেটা কি, ধরো আমি যদি এইখানে চিন্তা করি, ধরো এ একটা এলিমেন্ট, এর একবার কি ঘটবে ভাইয়া, এর একবার ঘটবে জারণ, আরেকবার কি ঘটবে ভাই, বিজারণ। 2টা জিনিস একসাথে ঘটবে। তো এখন জারণ বিজারণ বুঝবো কিভাবে? খুবই সহজ। এর একবার ঘটবে হচ্ছে জারণ, বলতেছি কিভাবে বুঝবো সেটা পরের হিসাব। আমি একবার ঘটতেছি জারণ, আরেকবার কি ঘটবে, আরেকবার ঘটবে হচ্ছে বিজারণ। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, একবার কি ঘটবে জারণ, আরেকবার কি ঘটবে বিজারণ। ঠিক আছে? সো একবার জারণ, আরেকবার কি করবে বিজারণ। এখন ভাই জারণ বিজারণ কেমনে ডিসাইড করে? খুবই সহজ উপায়। জারণ যখন হবে, মনে রাখবা, জারণ যখন হবে তখন কি হবে, জারণ মান বৃদ্ধি পাবে, অর্থাৎ জারণ সংখ্যা বৃদ্ধি পাবে। জারণ সংখ্যার ইংলিশটা হচ্ছে অক্সিডেশন নাম্বার, যেটাকে আমরা শর্ট ফর্মে বলি O.N, অক্সিডেশন নাম্বার। তাহলে জারণ মানে কি, অক্সিডেশন নাম্বার যেটা আছে O.N অন অক্সিডেশন নাম্বার, এটা কি হবে, বাড়বে না কমবে? উত্তর হচ্ছে ভাইয়া এটা কিন্তু বাড়বে। অক্সিডেশন নাম্বার এটা কি হবে, বাড়বে। অক্সিডেশন নাম্বার বাড়বে। আর এইখানে যখন বিজারণ চিন্তা করবা তখন মনে রাখবা বিজারণ মানে কমে যাবে, তাহলে অক্সিডেশন নাম্বার এইখানে কি হয়ে যাবে, এইখানে কমে যাবে। সো যখন অক্সিডেশন নাম্বার কমবে তখন তুমি বুঝবা বিজারণ হচ্ছে, আর যখন অক্সিডেশন নাম্বার বাড়বে তখন তুমি বুঝবা এখানে কি হচ্ছে, জারণ হচ্ছে। সো আমি আশা করি তোমাদেরকে অসামঞ্জস্য বিক্রিয়া বুঝাইতে পারছি। আমাদের একটা ছোট্ট নিয়ম ছিল, তোমরা যখন মনে করে দেখবা তোমাদের মনে থাকার কথা। সো নিয়মটা আমি একটু তোমাদের মনে করাই, তার আগে এটা আমরা একটু এই সাইডে নিয়ে আসি। ওকে, সো এবার আমাদের যে নিয়মটা ছিল, তোমাদের 3টা নিয়ম ছিল, যে যদি এমন হয়, এমন যদি হয়, অক্সিডেশন নাম্বার আর হচ্ছে গ্রুপ, অক্সিডেশন নাম্বার আর হচ্ছে গ্রুপ। খেয়াল করো ভাইয়ার, ভালো করে খেয়াল করো। যদি এরকম হয়, অক্সিডেশন নাম্বারটা হচ্ছে ইভেন নাম্বার, ইভেন মানে হচ্ছে জোড় সংখ্যা, ইভেন নাম্বার। আবার গ্রুপ নাম্বারটাও ছিল কি, ইভেন নাম্বার, মানে দুইটাই আমার কি, ইভেন, জোড়। ঠিক আছে, অক্সিডেশন নাম্বার জোড় সংখ্যা এবং গ্রুপ নাম্বারটাও হচ্ছে জোড় সংখ্যা, এটা নিয়ম ছিল। আরেকটা নিয়ম কি বলছিলাম, যে অক্সিডেশন নাম্বার অড মানে বেজোড় সংখ্যা। হ্যাঁ, সো আরেকটা কি বলছিলাম, অক্সিডেশন নাম্বার আর হচ্ছে যেই মৌলটা নিচ্ছ তার গ্রুপ। হ্যাঁ, তার গ্রুপ। যখন অক্সিডেশন নাম্বার এখানে তুমি নিবা অড নাম্বার, অড মানে হচ্ছে ভাইয়া বেজোড়। আবার গ্রুপ যেটা আছে, গ্রুপটাও নিচ্ছ কি, অড নাম্বার। মানে সহজ ভাষায় সেম নিচ্ছ, যে মৌলটা নিচ্ছ সেই মৌলের জারণ সংখ্যা বেজোড় সংখ্যা, তার গ্রুপটাও বেজোড় সংখ্যা। আমরা এদিন আগের টাইপে এই টাইপটা দেখছিলাম, জাস্ট ওইটা একটু রিক্যাপ করতেছে এখানে। তো এখানে যেটা হবে, বিক্রিয়ার পরে জারণ সংখ্যা কি হবে, জারণ সংখ্যার কোনো পরিবর্তন হবে না। এখানে যদি +2 থাকে, ওই পাশেও কি হবে, বিক্রিয়ার পরে +2ই হবে। এখানে যদি +4 থাকে, ওই পাশেও বিক্রিয়ার পরে কি হবে, +4ই হবে। এই পাশে যদি
3 থাকে ধরো, এবং গ্রুপ ধরো 15, এখানে জারণ মান হচ্ছে +3 আর এটা হচ্ছে গ্রুপ 15 নাম্বার মৌল, তাহলে দেখো জারণ সংখ্যা বেজোড় সংখ্যা এবং গ্রুপটাও কি বেজোড় সংখ্যা, দুইটাই কি সেম হয়ে গেছে, একই জাতীয়, তাহলে বিক্রিয়ার পরের অবস্থাটাও কি থাকবে, সেমই থাকবে। তাহলে এইখানে কি হবে, এখানে জারণ মানটাও কি হবে, অডই হবে, আর এইখানে কি হবে, ইভেন নাম্বারই হবে, ঠিক আছে। সো আমরা কিন্তু এগুলার কিছু এক্সাম্পল দেখছিলাম আগের টাইপে, আগের টাইপে এটা কি হবে, ইভেনই থাকবে, এটা চেঞ্জ হবে না, আর এখানে এটা কি বলছিলাম, অডই থাকবে, এটা কি হবে না, চেঞ্জ হবে না। সো এটা আমরা একটু ঝামেলা হয়েছিল, অসামঞ্জস্য বিক্রিয়াটা আমরা হয়তো অনেকে জানি না, তাই আমি এটা আবার বলতেছি আর কি, হ্যাঁ, অনেকের একটা কনফিউশন হবে। এখন যদি এরকম হয়, আরেকটা নিয়ম আমরা পড়ছিলাম, থার্ড নিয়ম, যে যদি এরকম হয় অক্সিডেশন নাম্বার আর গ্রুপ, হ্যাঁ, আর গ্রুপ, এবার ধরো হচ্ছে এখানে মিক্স হয়ে গেল, মিক্স বলতে ভাইয়া, মিক্স বলতে কি, ধরো এটা হচ্ছে জোর, এটা বেজোর, অথবা উল্টা এইটা বেজোর এইটা জোর, এরকম মিক্স হয়ে গেল, মিক্স হয়ে গেল মানে সহজ ভাষায় এইখানে ধরো এটা হচ্ছে ইভেন, এটা হচ্ছে ইভেন, আর এটা হয়ে গেল অড, অথবা অথবা উল্টাটা হইতে পারে, এটা এটা হইতে পারে, এটা হইতে পারে, অথবা আরেকটা হইতে পারে, এটা কি ভাইয়া, এটা হচ্ছে অড, অড মানে বেজোর, অড মানে হচ্ছে বেজোর, আর এটা হচ্ছে ইভেন, ইভেন মানে হচ্ছে জোর। এরকম সিনারিও যদি হয়ে যায় তখন আমরা কি বলছিলাম, এইখানে কি বিক্রিয়া হবে, অসামঞ্জস্য বিক্রিয়া হবে, এটা আমরা তোমাকে বলছিলাম। অসামঞ্জস্য বিক্রিয়া বোঝানোর জন্যই কিন্তু আমরা এই যে এইটুকু বুঝাইলাম তোমাকে। সো এইখানে কি বলছিলাম, এখানে হচ্ছে অসামঞ্জস্য বিক্রিয়া হবে। এগুলোর কিন্তু আমরা এক্সাম্পল আগের টাইপে দিছিলাম, তোমরা আশা করি এখন রিলেট করতে পারবা অসামঞ্জস্য বিক্রিয়া জিনিসটা কি, কিভাবে কি হয়। তুমি জাস্ট ঠান্ডা মাথায় দেখবা যে বাড়তেছে না কমতেছে, যদি বাড়ে তাহলে সেটা হবে জারণ, আর যদি কমে তাহলে সেটা কি হবে, বিজারণ হবে, ঠিক আছে। সো এই রুলসটা কিন্তু আমাদের খুবই খুবই সিগনিফিক্যান্ট একটা রুলস ছিল, এবং এই রুলসের মাধ্যমে কিন্তু আমরা শেষের দিকে অম্লধর্মী অক্সাইড এর সাথে পানির বিক্রিয়াগুলো করছিলাম, তোমাদের মনে থাকার কথা। ওকে, সো আমরা হচ্ছে যে জিনিসটা দেখতেছিলাম আর কি, এই তিনটা রুলসের আন্ডারে কিন্তু আমরা তিনটা বিক্রিয়া পড়ছিলাম, ওই যে অম্লধর্মী অক্সাইডের তিনটা বিক্রিয়া পড়ছিলাম, মনে করে দেখো আমরা কিন্তু এটার তিনটা বিক্রিয়া পড়ছিলাম, মনে আছে তোমাদের, N2O3 এর সাথে পানির বিক্রিয়া, মনে করে দেখো N2O3 এইটার সাথে আমরা পানির বিক্রিয়া করছিলাম, হ্যাঁ, এটার পানির বিক্রিয়া করছিলাম, এটার পানির বিক্রিয়া করছিলাম। তারপর তোমাদেরকে দেখাইছিলাম কার্বন ডাইঅক্সাইডের সাথে কার বিক্রিয়া করছিলাম, পানির বিক্রিয়া করছিলাম। তারপর আমরা করছিলাম নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2 এর সাথে পানির বিক্রিয়া, হ্যাঁ। তাহলে এইখানে আমরা ওই তিনটা বিক্রিয়া একটু চলো করে ফেলি, তাহলে আমরা বুঝে যাব যে এই রুলসটা কিভাবে ইন্ট্রোডিউস করতে হয়, মানে অসামঞ্জস্য বিক্রিয়া জিনিসটা কিভাবে ইন্ট্রোডিউস করতে হয়, এটা আমরা খুব সহজেই তাহলে বুঝে যাব। ওকে, সো আমরা আশা করি এখন আস্তে আস্তে আগাইতে পারবো। খেয়াল করো ভাইয়েরা সবাই, আমরা ফার্স্টে এই বিক্রিয়াটাকে একটু চিন্তা করি, এই যে এই বিক্রিয়াটা, হ্যাঁ, এই বিক্রিয়াটা একটু চিন্তা করি। ওকে, সো এই বিক্রিয়াটা আমরা দেখি, এখানে নাইট্রোজেনের গ্রুপ কত, নাইট্রোজেনের গ্রুপ কত, তুমি একটু খেয়াল করো, এখানে নাইট্রোজেনের গ্রুপ হচ্ছে 15, নাইট্রোজেন নিয়ে হচ্ছে আমার কনসার্ন, মনে রাখবো ভাইয়া, এখানে আমার নাইট্রোজেন নিয়ে কনসার্ন, ঠিক আছে, নাইট্রোজেন নিয়ে কনসার্ন। নাইট্রোজেনের গ্রুপ কত তুমি একটু খেয়াল করো ভাইয়া, নাইট্রোজেনের গ্রুপ, হ্যাঁ, আমি এখানে লিখি নাইট্রোজেনের গ্রুপ কত, তুমি বলবো ভাইয়া নাইট্রোজেনের গ্রুপ হচ্ছে 15। নাইট্রোজেনের জারণ সংখ্যা এইখানে কত, তোমরা আমাকে একটু বলো ঠান্ডা মাথায় চিন্তা করে, নাইট্রোজেনের জারণ মান কত হবে, তাহলে অক্সিজেন হবে কত, -6, এখানে তিনটা আছে তাহলে -6, তাহলে দুইটা নাইট্রোজেন, তাহলে এটা কত হবে, +3, তাহলে এটার জারণ মান কত হয়েছে, +3 হয়েছে। তাহলে তুমি একটু খেয়াল করো ভাইয়া, এই দুইটাই কি জোড় সংখ্যা নাকি বেজোড় সংখ্যা, তুমি বলবো ভাই এখানে আপনি যেটা নিছেন তার জারণ সংখ্যাটাও বেজোড় সংখ্যা, তার গ্রুপটাও বেজোড় সংখ্যা, বাকিটা উত্তর আমরা আগের টাইপে করে ফেলছি। তাহলে এখানে কি হবে, জারণ সংখ্যা বেজোড়, গ্রুপটাও বেজোড়, তাহলে অ্যান্সার যেটা আসবে, নাইট্রোজেনের যে যৌগটা তৈরি হবে সেইখানে নাইট্রোজেনের জারণ মানটা কি থাকবে, বেজোড় সংখ্যাই থাকবে, বেজোড় বেজোড়, তাহলে উৎপাদ যেটা হবে সেটা বেজোড় হবে, ওটা পরে লিখতেছি, বাট এটা আমরা আশা করি বুঝতে পারছি। তাহলে এটা কয় নাম্বার নিয়ম, আমি যদি নিয়মে চিন্তা করি, এটা হচ্ছে আমার এ, যদি তুমি চিন্তা করো, এটা যদি তুমি চিন্তা করো বি, আর এটা যদি চিন্তা করো সি, তাহলে এইখানে যে এক্সাম্পলটা লিখতেছো এই এক্সাম্পলটা কোন নিয়মকে ফলো করতেছে, তুমি বলবো ভাইয়া এটা ফলো করতেছে বি নাম্বার যে নিয়মটা আছে সেটাকে ফলো করতেছে, বেজোড় গ্রুপও বেজোড়, তাহলে উৎপাদ যেটা হবে সেটা বেজোড় হবে। ওকে, আমরা এটা বুঝলাম। এবার আমি যদি হচ্ছে এইটাকে চিন্তা করি, কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি, এটাকে যদি চিন্তা করি, হ্যাঁ, সো এইখানে আমার কনসার্নের জায়গা হচ্ছে কার্বন, কার্বন। ওকে, এবার তোমরাই আমাকে বলো এখানে কার্বনের গ্রুপ কত আর তার জারণ মান কত। সো তোমরা বলবা ভাই এটা খুবই সহজ, কার্বনের গ্রুপ হচ্ছে 14, কার্বনের গ্রুপ কত ভাইয়া 14,
হ্যাঁ, তারপর তার জারণ মান কত, তারপর তার জারণ সংখ্যা কত, অক্সিডেশন নাম্বার, এটা কত ভাইয়া, অক্সিডেশন নাম্বার। দেখো অক্সিজেন হচ্ছে 2টা আছে, তাহলে অক্সিজেনের জারণ মান সাধারণত -2, তাহলে -4, তাহলে এখানে কার্বনের জারণ মান কত হবে, অক্সিজেনের -4, তাহলে কার্বনের +4। তুমি একটু খেয়াল করো ভাইয়া, এখানে গ্রুপ, এটা কি সংখ্যা, জোড় সংখ্যা, এখানে যে তার জারণ মান আসছে সেটাও কি সংখ্যা, জোড় সংখ্যা। তাহলে এইবার জোড় প্লাস জোড় কোন নিয়ম পড়তেছে ভাইয়া, এ নাম্বার নিয়ম পড়তেছে। তাহলে এইখানে তুমি কোন নিয়মের সাহায্যে বিক্রিয়া করবা, তুমি বলবো ভাই এখানে আপনি করবেন হচ্ছে এ নাম্বারের সাহায্যে। এ নাম্বার যে নিয়মটা আছে, যদি আমার জারণ সংখ্যা জোড় হয় এবং গ্রুপটাও যদি জোড় হয়, তাহলে আমি এ নাম্বারের সাহায্যে বিক্রিয়া করব এবং এখানে ইভেন নাম্বার প্রোডাক্ট হবে। আশা করি আমরা আগের টাইপের এই জিনিসগুলো এখন ধরতে পারতেছি। এবার যদি আমরা এইখানের এইটাকে চিন্তা করি, NO2 প্লাস H2O, হ্যাঁ, এটাকে যদি চিন্তা করি, খেয়াল করো ভাইয়া, এখানে আমার নাইট্রোজেন, এটা কত নাম্বার গ্রুপের, এটা আমার কত নাম্বার গ্রুপের, তুমি বলবো ভাই এটা হচ্ছে আমার গ্রুপ 15, হ্যাঁ, গ্রুপ 15। আর এইখানে ভাইয়া এটার জারণ মান কত, এটার জারণ মান কত, এটার জারণ মান কত, নাইট্রোজেনের এইখানে জারণ মান কত, তুমি বলবো ভাই এখানে অক্সিজেন আছে হচ্ছে 2টা, তাহলে অক্সিজেন হচ্ছে -4, তাহলে নাইট্রোজেনের জারণ মান কত হয়ে যাবে, নাইট্রোজেনের জারণ মান কত হয়ে যাবে, +4 হয়ে যাবে। তো তুমি একটু খেয়াল করো, এটা আমার একটা বেজোড় সংখ্যা, আর যে জারণ সংখ্যাটা আসছে সেটা কি সংখ্যা হয়েছে, এটা জোড় সংখ্যা হয়েছে। তাহলে বেজোড় প্লাস জোড় এরকম যখনই হবে তখনই আমার অ্যান্সার কি হবে। এখন আমার অ্যান্সার চিন্তা করতে হবে অসামঞ্জস্য বিক্রিয়া, মানে এই যে এই জিনিসটা তোমাদেরকে যেটা বুঝাইছিলাম, তার মানে এইখানে একবার নাইট্রোজেনের জারণ মান বাড়বে, আরেকবার নাইট্রোজেনের জারণ মান কমবে। এটা কিন্তু ভালো করে, এটা কিন্তু আমার এই টাইপেও লাগবে, দ্যাটস আমি এটা আবার বুঝাইতেছি এখানে। তাহলে নাইট্রোজেনের এখন এইখানে জারণ মান কত আছে, এখন এইখানে নাইট্রোজেনের জারণ মান কত আছে, তুমি বলবো ভাই নাইট্রোজেনের এইখানে জারণ মান অলরেডি আছে হচ্ছে +4, হ্যাঁ, এটা যদি আপনি অসামঞ্জস্য বিক্রিয়া করান তাহলে একবার এটার জারণ মান কি হবে, বাড়বে, একবার এটার জারণ মান কি হবে, বাড়বে, হ্যাঁ, একবার হচ্ছে বাড়বে, একবার হচ্ছে বাড়বে, আরেকবার কি হবে, আরেকবার হচ্ছে কমবে, আরেকবার হচ্ছে কমবে। এখন তুমি আগের ক্লাসের শেষের দিকে টাইপটা খুব সহজেই বুঝে যেতে পারবা। এটুকু ছিল আমার আগের পার্টের একটা রিভিউ টাইপের বা রিক্যাপ টাইপের, কারণ আমার আজকে ক্লাসে ওটুকু লাগবে, দ্যাটস আমি তোমাদেরকে এটা বলে নিলাম। আশা করি সবাই এটুকু বুঝতে পারছো, সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ার, আশা করি সবার ক্লিয়ার। ওকে, সো আমরা যদি এটুকু পুরোটা বুঝে থাকি, এখন আমরা পরের পার্টটুকু দেখি। এই অক্সাইডেরই পরের কিছু পার্ট আছে। সো এবার আমরা হচ্ছে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কিছু কিছু বিক্রিয়া আছে পানির সাথে রিয়াকশন, অক্সাইডের, হ্যাঁ, পানির সাথে কিছু রিয়াকশন আছে। সো এগুলো যদি আমরা বুঝে থাকি, এখন তো আমরা মোটামুটি বেশ স্মার্ট হয়ে গেছি। আমি এখানে বিক্রিয়াগুলো ভাইয়া কেন করেন না, এগুলোর বিক্রিয়া আমি আগের টাইপই করাই দিছি, সবগুলোর অ্যান্সার আমি লিখে দিছিলাম, জাস্ট আমি তোমাদেরকে ধরাইছি কখন তুমি কিভাবে কি করবা। জিনিসটা যদি না বুঝে থাকো দ্যাটস এটা আবার রিক্যাপ করছি একটু। আচ্ছা, ওকে, সো এইবার আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে যে ধরো Cl2O, ক্লোরিনের অক্সাইড, প্লাস পানির সাথে বিক্রিয়া করব, হ্যাঁ, পানি প্লাস পানি, এটার সাথে বিক্রিয়া করব, তাহলে এখানে অ্যান্সারটা কি হবে। সেক্ষেত্রে তোমাকে একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে যে ভাই আপনি যে এখানে ক্লোরিনের অক্সাইডটা নিছেন, সাথে পানি নিছেন, আমার যে নিয়মটা ছিল সেই নিয়মটা কি ফলো করবে, উত্তর হচ্ছে হ্যাঁ ভাই, ওই নিয়মটাই ফলো করবে। খেয়াল করো, এখানে আমার কনসার্নের জায়গা হচ্ছে ক্লোরিন। সো তুমি যেটা করবা ফার্স্টেই এখানে গ্রুপটা বের করে ফেলবা আর তার জারণ মানটা বের করে ফেলবা, তাহলে ইজি হবে। তো তুমি চিন্তা করো, আমি গ্রুপ বলতে এখানে জি বুঝাচ্ছি আর জারণ মান বলতে অক্সিডেশন নাম্বারটা বুঝাচ্ছি। ওকে, সো এখন খেয়াল করো ভাইয়া, এখানে ক্লোরিনের গ্রুপ কত ভাইয়া, ক্লোরিনের গ্রুপ হচ্ছে 17, আর ক্লোরিনের জারণ মান এখানে কত হবে, তো তুমি বলবো অক্সিজেনের জারণ মান হচ্ছে -2, তাহলে ক্লোরিনের জারণ মান কি হবে, স্বাভাবিকভাবে +2, দুইটা ক্লোরিন আছে তাহলে +2, তাহলে একটা ক্লোরিনের জন্য কত হবে, +1। তুমি একটু খেয়াল করো তো ভাইয়া, এই দুইটাই কি সংখ্যা, এই দুইটাই কি সংখ্যা, তুমি বলবো ভাই এই দুইটাই হচ্ছে বেজোড় সংখ্যা, তাহলে অ্যান্সার ক্লোরিনের এইখানে জারণ মান হচ্ছে +1। তার মানে এখানে এমন একটা যৌগ তৈরি হবে, এখানে আমার এমন একটা যৌগ তৈরি হবে যেখানে আমার ক্লোরিনের জারণ মান কত হবে, +1ই থাকবে। ক্লোরিনের এমন একটা যৌগ এখানে তৈরি হবে যেখানে আমার ক্লোরিনের জারণ মান কত থাকবে, +1ই থাকবে। তাহলে এইখানে HClO2 নামে একটা যৌগ তৈরি হবে, যেই যৌগের মধ্যে ক্লোরিনের জারণ মান হচ্ছে +1। তুমি চাইলে করে দেখতে পারো। আশা করি বুঝে গেছো জিনিসটা। এখানে দেখো অড নাম্বার মানে বেজোড় সংখ্যা, তাহলে বেজোড় সংখ্যা যদি হয়, একটু আগে তোমারে শিখাইছি, যদি বেজোড় হয় তাহলে এমন একটা প্রোডাক্ট হবে যেখানে উৎপাদের মধ্যেও আমার জারণ মান কি থাকবে, বেজোড়ই হবে। ওই নিয়ম অনুযায়ী আগাচ্ছি আমরা। তাহলে এটা কিন্তু আমার হয়ে গেল, এটা কিন্তু আমার হয়ে গেল। হ্যাঁ, এইবার তোমরা যদি বুঝে থাকো, এখন যদি এটা বুঝে থাকো, এখন তোমরা না অনেক বেশি আরো কিছু করতে পারবা। ধরো আমি তোমার এইবার দিলাম Cl2O3, হ্যাঁ, এরকম দিলাম, প্লাস প্লাস পানি দিলাম। এবার তোমরা কি চিন্তা ভাবনা করে বের করতে পারবা, তোমরা কি বের করতে পারবা, তোমরা বলবো ভাইয়া থামেন আপনি, আমরা একটু করি, চলো করি। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা ভিডিওটা পজ করে নিজেরা একটু চিন্তা ভাবনা করে দেখো আমার সাথে মিলে কিনা, হ্যাঁ, তারপর তোমরা মিলায় নাও। ওকে, সো এইখানে আমরা কি করব, গ্রুপ লিখবো আর কি লিখবো, জারণ মান লিখবো, অক্সিডেশন নাম্বার, অন মানে হচ্ছে অক্সিডেশন নাম্বার।
ওকে, তাহলে ক্লোরিনের গ্রুপ কত ভাইয়া 17, আর এখানে জারণ মান অক্সিজেনের হচ্ছে -6, তাহলে এটা কত আসছে +3। তাহলে এইখানে একটু খেয়াল করো, এটার জারণ মান হচ্ছে +3, এবং একটা মজার ব্যাপার হচ্ছে এরা কিন্তু সবাই কি সংখ্যা, বেজোড় সংখ্যা। আমরা বেজোড় সংখ্যা তো চিনি, হ্যাঁ ভাইয়া বেজোড় সংখ্যা। তাহলে উৎপাদ এমন একটা যৌগ তৈরি হবে যেখানে ক্লোরিনের জারণ মান কি থাকবে, +3 থাকবে। তাহলে HCl 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 ও ও ও এখানে যদি আমি 3 দেই তাহলে কি হচ্ছে -6 + 1 + 4, না HClO3 না, HClO এমন একটা যৌগ দিতে হবে যেখানে ক্লোরিনের জারণ মান +3 থাকবে। আচ্ছা, এখানে একটা কাহিনী খেয়াল করো, আমি একটু এখানে করছি, এইখানে HClO2 হবে না ভাইয়া, এটা HClO হবে। কারণ HClO2 যদি দাও তুমি, এখানে ঝামেলা যেটা হয়েছে একটু খেয়াল করো, O2 যদি দিতে না -4 হয়ে যেত, তাহলে +3 হয়ে যেত, এটা হবে না। এখানে এটা হচ্ছে -2, হাইড্রোজেনের হচ্ছে +1, তাহলে ক্লোরিনের কত হবে, ক্লোরিনের হবে +1। ঠিক আছে, এটা একটু সাবধানে, হ্যাঁ এটা হচ্ছে একটু হয়ে গেছিল, আমি কারেক্ট করে দিলাম। এইখানে কি হবে, এটা হবে HClO2। এইবার দেখো ঠিকঠাক আছে, হ্যাঁ তাহলে এবার কি হয়েছে ভাইয়া, অক্সিজেনের জারণ মান দেখো এখানে -4, হাইড্রোজেনের জারণ মান কি হয়েছে +1, আর ক্লোরিনের জারণ মান কি হয়েছে ভাইয়া +3 হয়েছে, দেখো মিলে গেছে। আচ্ছা ওকে, বুঝে গেলাম। এবার ধরো তোমাকে জিজ্ঞেস করলাম Cl2O3 প্লাস পানি, হ্যাঁ ওকে পানি, ওকে এবার কি তৈরি হবে, এইবার এটা আমি করে দিচ্ছি, পরের দুটো আর আমি করে দিব না, তোমাদের জন্য রেখে দিব। ওকে, সো এখানে খেয়াল করো, ক্লোরিন আগের মতোই, ওকে ক্লোরিন, ওকে সো এটার গ্রুপ কত, হ্যাঁ এটার গ্রুপ কত আর এটার জারণ মান কত সেটা আমরা একটু বের করি। গ্রুপ কত ভাইয়া, গ্রুপ হচ্ছে 17, আর এটার জারণ মান কত, জারণ মানটা একটু বের করতে হবে। অক্সিজেন হচ্ছে -6, অক্সিজেন হচ্ছে Cl2O3 নিলাম, একই জিনিস নিলাম, এটা তো Cl2O5 নিব, Cl2O5 নিব ভাইয়া, এটা Cl2O5, হ্যাঁ Cl2O5, তাহলে জারণ মান কত হবে -10 অক্সিজেন, তাহলে দুইটা অক্সিজেনের জন্য এটা কত হবে +5 হবে, এটা কি হবে ভাইয়া +5। তাহলে এমন একটা যৌগ তোমাকে আনতে হবে যেখানে আমার কি হবে, জারণ মানটা +5 হবে। তাহলে এরকম যৌগ কি হবে, এইখানে দেখো HClO3, এই যে একটা যৌগ চলে আসছে, এবং এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে খেয়াল করে দেখো, এখানে কি আসতেছে -6, এখানে কি আসতেছে +1, তাহলে এখানে কি আসবে ভাইয়া +5, দেখো মিলে গেছে, দেখো মিলে গেছে। এবং এই দুইটাই কি সংখ্যা ছিল, এই দুইটাই কি সংখ্যা ছিল, এই দুইটাই কি সংখ্যা ছিল, বেজোড় সংখ্যা ছিল। আশা করি তোমরা ধরতে পারতেছো জিনিসটা, তোমাদের কি বুঝাইতে চাচ্ছি, আশা করি তোমরা ধরতে পারতেছো। এবার যদি আমি এরকম দিই, ধরো এইরকম দিলাম Cl2O7 প্লাস পানি, এটা কি ভাই আপনি করে দিবেন, না ভাই এটা আমি করে দিব না, এটা আপনাদের হোমওয়ার্ক, এটা আপনারা নিজেরা চিন্তা ভাবনা করে ফাইন্ড আউট করবেন। আশা করি আমি বুঝাইতে পারছি কখন কি করবেন। সো যখনই বেজোর হবে, সো অ্যান্সারটা ওইভাবে চিন্তা করতে হবে, জোর হলে অ্যান্সারটা ওইভাবে চিন্তা করতে হবে। এগুলো সবগুলোর কিন্তু এক্সাম্পল আমি আগের ক্লাসেও দিছি, মানে আগের পার্টে শেষের দিকে দিছি। সো এটা আমি আবার কাজে লাগলো, দ্যাটস আমি তোমাদেরকে এটা বুঝাই দিলাম এখানে। আশা করি সবার এটা ক্লিয়ার হয়েছে। আমরা যদি এটুকু সব বুঝে থাকি, আমরা এইখানে এবার একটা স্পেশাল রিয়াকশন একটু করি। এই রিয়াকশনটা মাঝে মাঝে পরীক্ষায় আসে, ইভেন তো অ্যাডমিশন টেস্টেও আসে, বোর্ড পরীক্ষাও আসে। সো খেয়াল করো, এইখানে এটা হচ্ছে একটা স্পেশাল রিয়াকশন আমরা একটু পড়ি এখানে। সো সেই রিয়াকশনটা কি, সেই রিয়াকশনটা হচ্ছে এখানে হচ্ছে P2O5, এটা একটা অম্লধর্মী অক্সাইড, P2O5 প্লাস পানির সাথে বিক্রিয়া করব। তবে এই পানিটার দুইটা ক্যাটাগরি থাকবে, হ্যাঁ পানিটার কয়টা ক্যাটাগরি থাকবে, দুইটা ক্যাটাগরি। একটা থাকবে হচ্ছে ঠান্ডা পানি, হ্যাঁ কি পানি ভাইয়া, ঠান্ডা পানি। তাহলে এক্ষেত্রে বিক্রিয়াটা কি হবে সেটা তোমার কাছে কোয়েশ্চেন। আবার একইভাবে ধরো এবার আমি আরেকটা বিক্রিয়া এখানে দিলাম, সেই বিক্রিয়াটা হচ্ছে P2O5 প্লাস এখানে দিলাম পানি। এইখানে এইবার পানিটা কি নেবেন ভাই, এই পানিটা এবার নিব গরম, এবার পানিটা কি নিব গরম, হট ওয়াটার, হ্যাঁ হট ওয়াটার নিব, হট ওয়াটার। ওকে, সো এই ক্ষেত্রে আমার অ্যান্সারটা কি হবে। সো আগের মতো আমরা চিন্তা ভাবনা করি, চলো একটুয়ালি। ওকে, সো আমরা একটু আগে কিন্তু জানি নিয়মটা, অম্লধর্মী অক্সাইড। আচ্ছা এখানে একটা কাহিনী হচ্ছে, আমরা যে এখানে বিক্রিয়াগুলো লিখছি এগুলো কিন্তু হচ্ছে অক্সাইডের ক্ষেত্রে, স্পেশালি অম্লধর্মী অক্সাইডের ক্ষেত্রে, ওটা লিখে রাখি অম্লধর্মী অক্সাইডের ক্ষেত্রে। এখানে যে নিয়মগুলো লিখছিলাম অম্লধর্মী অক্সাইড এদের ক্ষেত্রে, ঠিক আছে। ওকে সো আমরা এখানে চিন্তা করি, খেয়াল করো ভাইরা। সো তোমাকে যদি জিজ্ঞেস করি এইখানে ভাই ফসফরাসের এইখানে গ্রুপ কত, তুমি বলবো ভাই গ্রুপ হচ্ছে 15, গ্রুপ কত 15। এটার জারণ মান কত, এটার জারণ মান কত ভাই একটু খেয়াল করেন। অক্সিজেন হচ্ছে 5টা আছে, তাহলে কত 10, -10, আর দুইটা ফসফরাসের তাহলে হবে +10, তাহলে একটা ফসফরাসের জন্য কত হবে +5। তুমি একটু খেয়াল করো তো ভাই, এইখানে গ্রুপ
এইখানে গ্রুপ আর তার জারণ মান এটা কি একই আসছে নাকি আলাদা আসছে? তুমি বলবো ভাই 15 ছোটবেলায় পড়ছি বেজোড় সংখ্যা, 5 এটাও কি পড়ছি বেজোড় সংখ্যা। তাহলে এমন একটা যৌগ তৈরি হবে যেখানে ফসফরাসের জারণ মান +5 থাকবে। তাহলে এইখানের এই +5টা কিন্তু খুবই সিগনিফিকেন্ট। এমন একটা প্রোডাক্ট তোমাকে তৈরি করতে হবে যেখানে ফসফরাসের জারণ মানটা কি থাকবে +5ই থাকবে। তাহলে একটা যৌগ এখানে লিখে ফেলি চলো, HPO3। ঠিক আছে, এই যে দেখো যে যৌগটা তৈরি হয়েছে, এই যৌগের মধ্যে ফসফরাসের জারণ মান কত আছে? এটা হচ্ছে -6, হাইড্রোজেন হচ্ছে +1। তুমি ভালো করে তাকায় দিলে দেখবা এইখানে ফসফরাসের জারণ মান হচ্ছে +5। তাহলে ভাইয়া এটা হয়ে গেছে। ওকে, বুঝে গেলাম আশা করি। সো ঠান্ডা পানির সাথে বিক্রিয়া করে HPO3 এই যৌগটা তৈরি করবে যেখানে দেখো জারণ মান কিন্তু সেম আছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবার পরেরটাতে যদি দেখো P2O5 এটার সাথে পানির বিক্রিয়া করবে, এবার কিন্তু এটা হট ওয়াটার। সো আগের মতোই তুমি কিন্তু এটা কিন্তু চেঞ্জ করো নাই ভাই, এটার গ্রুপ আর জারণ মান কি আছে? সেমই আছে। গ্রুপ আর জারণ মান, এটার গ্রুপ কত 15, এটার জারণ মান কি আসবে? একই তো জিনিস। তুমি দেখো এইখানেও P2O5, এখানেও কি আছে? P2O5ই আছে। বাট তুমি কি করছো? কন্ডিশনটা শুধু চেঞ্জ করছো। এখানে ভাইয়া ঠান্ডা পানি ছিল, এবার তুমি কি দিয়ে দিছো? গরম পানি দিয়ে দিছো। তাহলে সেই ক্ষেত্রে বিক্রিয়ায় কি হবে? এই ক্ষেত্রে তার জারণ মান +5ই রাখবে। তবে এখানে একটা ছোট্ট চেঞ্জ হবে। এইখানে যে অ্যান্সারটা আসবে সেটা হবে H3PO4, H3PO4। তাহলে সেক্ষেত্রে কি হবে? এটা হচ্ছে -8, এটা হচ্ছে -8, এটা কত? এটা হচ্ছে +3। আর ফসফরাসের এইখানে কি হবে? দেখো ভাইয়া, তার জারণ মান যে +5 ছিল, সেই +5টা কিন্তু এখানেও সে কি করতেছে? কন্টিনিউ করতেছে। সো এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট যে ফসফরাস যে অক্সাইডটা আছে P2O5, ফসফরাস পেন্টা অক্সাইড বলতে পারো, এই অক্সাইডের সাথে ঠান্ডা পানি এবং গরম পানির বিক্রিয়ায় কিভাবে প্রোডাক্টগুলো হবে, ওই যে আমার যে নিয়ম ছিল ফার্স্টে, যে নিয়মটা ছিল, এই নিয়মটাই কিন্তু এখানেও ফলো করতেছে। ওকে, এবার যদি আমরা এটা বুঝে থাকি, এবার হচ্ছে আমরা আরেকটা জিনিস পড়বো একটু, সেটা হচ্ছে পর্যায় 2, পিরিয়ড 2, পিরিয়ড 2, পিরিয়ড 2, পিরিয়ড 2। আচ্ছা, সো পিরিয়ড 2 তে কারা কারা আছে তুমি একটু খেয়াল করো। লিথিয়াম, তারপর আছে বেরিলিয়াম, তারপর আছে বোরন, তারপর আছে কার্বন, তারপর আছে নাইট্রোজেন, তারপর কি আছে? ফ্লোরিন, তারপর তো হিলিয়াম, মানে হিলিয়াম না, নিয়ন, তারপর তো নিষ্ক্রিয় গ্যাস। সো ওইটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। আচ্ছা, এবার এদের অক্সাইডগুলা কারা কারা? এদের অক্সাইডগুলা কারা কারা? এটা মাঝে মাঝেই পরীক্ষায় আসে। সো এটার অক্সাইড কি হবে? এটার অক্সাইড হবে লিথিয়াম অক্সাইড, লিথিয়াম অক্সাইড। এটার অক্সাইডের নাম কি হবে? বেরিলিয়াম অক্সাইড। এটার অক্সাইডের নাম কি হবে? বোরন অক্সাইড। পরেরটার নাম কি হবে? কার্বন ডাইঅক্সাইড। এরপরেরটার নাম কি হবে? N2O5। এরপরটার নাম কি হবে? OF2। নাইট্রোজেনের কিন্তু অক্সাইড 5টা হয়, ওই 5টা অক্সাইডের প্রপার্টিস কীরকম আছে এগুলা কিন্তু তোমাদেরকে আমি শিখাইছি। ঠিক আছে, এই সবগুলাই কিন্তু আমি তোমাদের কি করছি ভাইয়া? শিখাইছি, সবগুলাই শিখাইছি, সবগুলাই শিখাইছি। ওকে, এখানে আমরা একটু আলাদা লাইন টেনে রাখি যাতে আমাদের আলাদা করতে সুবিধা হয়। এটা পরীক্ষায় মাঝে মাঝে আসে, দ্যাটস ওয়াই এখানে একটু খেয়াল রাখতেছি। আর আরেকটা জিনিস এখানে বলে রাখি, যদি ওটা বলছি, এইখানে অক্সিজেনের জারণ মান কত? অক্সিজেন এই যে OF2, এইখানে অক্সিজেনের জারণ মান কত? +1। অক্সিজেনের জারণ মান এই যৌগের ক্ষেত্রে অক্সিজেনের জারণ মান কত? +1। ঠিক আছে, ওকে। এবার এদের ধর্ম কীরকম হবে তুমি একটু খেয়াল করো ভাইয়া। লিথিয়াম অক্সাইড এটা একটা ধাতব অক্সাইড। ধাতব অক্সাইড ক্ষারধর্মী হতে পারে, অম্লধর্মী হতে পারে, উভধর্মী হতে পারে। জারণ মানের উপর মনে করে দেখো, শিখাইছিলাম +1 বা +2 অথবা +3 হইলে সেটা হবে ক্ষারধর্মী। +4 ধাতব অক্সাইড যদি হয় তাহলে সেটা হবে উভধর্মী। আর +5 অথবা +6 অথবা +7 যদি হয় সেটা কি বলছিলাম? এটা বলছিলাম অম্লধর্মী। 3টা জিনিস ছিল ধাতব অক্সাইড, 3টা জিনিসের উপর ডিপেন্ডেন্ট। মানে এই যেরকম +1 2 3 হলে ক্ষারধর্মী, +4 হলে হচ্ছে উভধর্মী, আর এখানে +5 6 7 হলে অম্লধর্মী। তাহলে এখানে লিথিয়াম অক্সাইড, তাহলে এটা কি হবে? এখানে যদি লিথিয়ামের জারণ মান বের করো, এটা দেখবা তুমি +1 পাইতেছো। তাহলে এটা কি হবে? তীব্র ক্ষার, তীব্র ক্ষার। তাহলে এটা ধর্ম পাওয়া গেল কি? তীব্র ক্ষার। এবার বেরিলিয়াম অক্সাইড, এই যে জানো শোনা এলো বেবি পালিয়ে গেল, ওইখানে খেয়াল করো তো বেরিলিয়াম অক্সাইড ছিল কিনা? তুমি বলবা হ্যাঁ ভাইয়া, জানো শোনা এলো বেবি পালিয়ে গেল, ওইখানে বেবির মধ্যে এই বেরিলিয়াম ছিল। তাহলে এটা কি? এটা হচ্ছে উভধর্মী, মানে অ্যামফোটেরিক। হ্যাঁ, আচ্ছা। আর এটা কি? অম্লধর্মী অক্সাইড। অম্লধর্মী অক্সাইড কি হয়?
অম্লধর্মী, মানে কি বলে অধাতুর অক্সাইড অম্লধর্মী, অধাতুর অক্সাইড এটাও কি অধাতুর অক্সাইড অম্লধর্মী। নাইট্রোজেনের 5টা অক্সাইডের মধ্যে আমি এখানে যেটা লিখছি N2O5 সেটা কি ভাইয়া, সেটাও হচ্ছে অম্লধর্মী, সেটাও কি অম্লধর্মী। এইখানে ফ্লোরিনের যেটা লিখছেন ভাই সেটাও কি, সেটাও কি অম্লধর্মী। সো এখানে দেখার মতো একটা ছোট্ট বিষয় হচ্ছে তুমি যখন পর্যায় সারণীর বাম থেকে ডানে যাচ্ছ, বাম থেকে ডানে যাচ্ছ, অক্সাইডের অম্লধর্ম বাড়তেছে না কমতেছে? বাম থেকে যখন ডানে যাচ্ছ তুমি বলবো ভাই দেখাই যাচ্ছে বাম থেকে যখন আপনি ডানে যাচ্ছেন অক্সাইডের অম্লত্ব গুণ, অম্লত্ব গুণ এটা কি হইতেছে অক্সাইডের অম্লত্ব, অম্লত্ব গুণ বা ধর্ম, অম্লত্ব ধর্ম এটা কি হইতেছে ভাই বাড়তেছে, 100% বাড়তেছে, 100% কি হইতেছে বাড়তেছে। সো এটা আমি একটু মনে রাখবো যে যদি পর্যায় সারণীর বাম থেকে ডানের দিকে যাই দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে দেখা যায় তার অম্লত্ব ধর্মটা কি হইতেছে বাড়তেছে। আশা করি এটা ক্লিয়ার। এবার চলো আমরা একটু পিরিয়ড 3 এর ক্ষেত্রে চিন্তা করি জিনিসটাকে। চলো পিরিয়ড 3, পিরিয়ড 3 পর্যায় 3, হ্যাঁ পর্যায় 3 এর ক্ষেত্রে আমরা এটাকে চিন্তা করি। সো পর্যায় 3 এর ক্ষেত্রে কারা কারা আছে তুমি বলবা সোডিয়াম আছে ভাই, তারপর আছে ম্যাগনেসিয়াম, তারপর আছে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের পরে আছে সিলিকন, এরপরে আছে ফসফরাস, 15 16 হচ্ছে কে 16 হচ্ছে সালফার, 17 হচ্ছে ক্লোরিন। হ্যাঁ ওকে, সো এবার এদের অক্সাইডগুলো একটু চিন্তা ভাবনা করি। চলো এবার এদের অক্সাইডগুলো চিন্তা ভাবনা করি। সো সোডিয়ামের অক্সাইড, হ্যাঁ সোডিয়ামের অক্সাইড এটা কি হবে সোডিয়াম অক্সাইড। ম্যাগনেসিয়ামের অক্সাইড এটা কি হবে ভাইয়া, এটা হবে ম্যাগনেসিয়াম অক্সাইড। অ্যালুমিনিয়ামের অক্সাইড এটা কি হবে Al2, Al2 তারপর কি হবে O3। সিলিকনের অক্সাইড এটা কি হবে সিলিকন ডাইঅক্সাইড। ফসফরাসের অক্সাইড এটা কি হবে P2O5। হ্যাঁ সালফারের অক্সাইড এটা কি হবে সালফার ডাইঅক্সাইড বা ট্রাইঅক্সাইড, যাই দাও ট্রাইঅক্সাইডই দিই আমি এখানে, তুমি ট্রাইঅক্সাইড দিলেও সমস্যা নাই। ক্লোরিনের অক্সাইড অনেকগুলোই আছে, আমি একটু আগে তোমাদের বিক্রিয়াও দেখাইছি, তোমাদের মনে থাকার কথা Cl2O, Cl2O3 কোথায় লিখছি এই যে এখানে দেখো Cl2O, Cl2O3, Cl2O5, Cl2O7, আমি এখানে Cl2O7টাকেই নিচ্ছি। হ্যাঁ তাহলে Cl2 তারপর হচ্ছে O7। এখন আমরা এদের ধর্মগুলো লিখে ফেলবো, এদের ধর্মগুলো লিখে ফেলবো। সো আমরা কিন্তু জানি ধাতুর অক্সাইড 3টা বৈশিষ্ট্য হতে পারে, নির্ভর করবে হচ্ছে জারণ মানের উপর। এটা হলে কি হয়, এটা কিন্তু ধাতুর ক্ষেত্রে লিখছি, এটা হলে কি হয়, এটা হলে ক্ষার। ধাতুর অক্সাইডের ক্ষেত্রে যদি জারণ মান +1 2 অথবা 3 হয় তাহলে ক্ষারধর্মী, যদি +4 হয় তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে উভধর্মী, উভধর্মী। আর যদি +5 +6 বা +7 হয় তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে অম্লধর্মী। ঠিক আছে ওকে ওকে ওকে। তাহলে এইবার তুমি একটু খেয়াল করে দেখো সোডিয়ামের এখানে জারণ মান কত আসছে, তুমি বলবো ভাই সোডিয়ামের এখানে জারণ মান আসছে +1 ধাতুর অক্সাইড, এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড ধাতুর অক্সাইড জারণ মান আসছে +2। তাহলে এরা স্বাভাবিকভাবেই এটা হবে তীব্র ক্ষার, গ্রুপ 1। তাহলে এটা তীব্র ক্ষার, এইটা ভাইয়া এটাও ক্ষার, তবে এটা তীব্র ক্ষার না। হ্যাঁ সোডিয়াম অক্সাইডের মতো ক্ষারধর্মী না, সোডিয়ামের থেকেও কম। এই যে জানো শোনা এলো এলো বেবি পালিয়ে গেল, জানো শোনা এলো 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 হলে কি জানি হয়, এলো হলে জানি কি হয় উভধর্মী, উভধর্মী। আচ্ছা এরপর থেকে আসো না লেখার দরকার নেই, বাকি সবই কি অম্লধর্মী, অম্লধর্মী। এটা কি অম্ল, অম্ল। এটা কি ভাইয়া, এটাও হচ্ছে অম্ল, আমি আর পুরোটা লিখতেছি না অম্ল। এটাও কি ভাইয়া সালফার ট্রাইঅক্সাইডটাও কি হবে অম্ল। এখানে একটা কথা আছে এই Cl2O7 এখানে যে অম্লটা হয় সেটা কিন্তু তীব্র অম্ল হয়, এটা কি হয় তীব্র অম্ল হয়। কারণ হচ্ছে ভাইয়া এটাকে তুমি যদি পানির সাথে বিক্রিয়া করাও, পানির সাথে যদি বিক্রিয়া করাও, যেটা তোমাদের হোমওয়ার্কে রাখছিলাম আমি এখানে করেই দিচ্ছি, HClO4 হচ্ছে যেটাকে আমরা বলি পারক্লোরিক অ্যাসিড। পারক্লোরিক অ্যাসিডে এইখানে ক্লোরিনের জারণ মান কত আসে +7। কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যত বেশি হয়, কেন্দ্রীয় পরমাণুর জারণ মান, একটা অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যত বেশি হয় সেই অ্যাসিডটার শক্তি তত বেশি হয়। কথাটা কি বললাম, কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যত বেশি হয় সেই অ্যাসিডের শক্তি তত বেশি হয়। এই HClO4 এটার একটা টাইপ আছে, এই অ্যাসিডটাকে বলা হয় অক্সি অ্যাসিড, অক্সি অ্যাসিড। সো এটা কিন্তু আমরা খেয়াল রাখবো। সো এটাকে আমরা কি বলতেছি ভাইয়া অক্সি অ্যাসিড। ওকে ওকে।
সো এই তো সো আমাদের দ্বিতীয় পর্যায়ে চলে গেল, তারপর হচ্ছে তৃতীয় পর্যায়ে চলে গেল। একই জিনিস কিন্তু আমরা খেয়াল করতেছি যখন আমরা তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে আসতেছি, তখনও কিন্তু কি ভাইয়া দেখো তুমি জিনিসটা খেয়াল করো তো, তুমি যত বাম থেকে ডানে যাচ্ছ তোমার অম্লত্ব গুণ বাড়তেছে না কমতেছে, তুমি একটু খেয়াল করো। তুমি বলবো ভাই অম্লত্ব গুণ কি হইতেছে, বাড়তেছে। হ্যাঁ, অম্লত্ব গুণ কি হইতেছে ভাই, বাড়তেছে। ওকে, সো এটাও কিন্তু আমার একটা দেখার মতো বিষয়, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। সো তোমার কাজ হচ্ছে, আমি যদি তোমাকে ফার্স্টে জিজ্ঞেস করি, তুমি ফার্স্টে দেখবা অক্সাইডটা কি উভধর্মী কিনা। উভধর্মী না হইলে তুমি দেখবা এটা কি অম্লধর্মী নাকি ক্ষারধর্মী নাকি নিরপেক্ষ। যদি এই তিনটা না হয়, মানে ফার্স্টে উভধর্মী চেক করবো, উভধর্মী না হলে এই তিনটার মধ্যে একটা কিছু হবে। এই তিনটাও যদি না হয়, তাহলে ওই যে বাচ্চা কাচ্চা যেগুলো ছিল, সাব অক্সাইড, পলি অক্সাইড, মিশ্র অক্সাইড, মনে করে দেখো, তারপর সেসকোই অক্সাইড, এগুলো পড়াইছিলাম। ঠিক আছে, সো চলো আমরা একটা ছোট্ট কোয়েশ্চেন আমরা এটা সলভ করে ফেলি। আগের দিন আমরা এই টাইপের কোয়েশ্চেন সলভ করছি, সেটা একটু আবার সলভ করি। খেয়াল করো, এইখানে দেখো সোডিয়াম অক্সাইড, তাহলে এখানে সোডিয়াম ধাতুর অক্সাইড, এখানে ধাতুর জারণ মান কত, +1, তোমাদেরকে একটু আগে শিখাইছিলাম। যদি ধাতুর জারণ মান +1 হয়, তাহলে সেটা কি হয়, ধাতুর অক্সাইড কি হবে, ক্ষারীয়। এটা তো উভধর্মী না, সো এটা ক্ষারীয় একটা অক্সাইড হবে। ওকে, ক্ষারীয় একটা অক্সাইড হবে। ওকে, একটা পেয়ে গেলাম। N2O, এটা একটা অধাতুর অক্সাইড, একটু খেয়াল করো, অধাতুর অক্সাইড, বাট অক্সিজেন হচ্ছে একটা। অধাতুর অক্সাইড প্লাস একটি অক্সিজেন। হ্যাঁ, অধাতুর অক্সাইড প্লাস কি, একটি অক্সিজেন। অধাতুর অক্সাইড প্লাস একটি অক্সিজেন, তাহলে এটা কি হবে? তো তুমি বলবো ভাই এটা তো খুবই সহজ কথাবার্তা, অধাতুর অক্সাইড প্লাস একটা অক্সিজেন, তাহলে এটা কি হবে, অম্লধর্মী হবে নাকি না ভাইয়া, নিরপেক্ষ হবে। হ্যাঁ, নিরপেক্ষ হবে। অধাতুর অক্সাইড প্লাস একটা অক্সিজেন যদি হয়, তাহলে সেটাকে আমরা বলি নিরপেক্ষ অক্সাইড। এবার Cl2O, এটা কি, এটা হচ্ছে অধাতুর অক্সাইড। হ্যাঁ, এখন তুমি বলবো ভাই এইখানেও তো একটা অক্সিজেনই আছে, এই ক্লোরিনের এই অক্সাইডটা কিন্তু অম্লধর্মী। সো এটা আমরা একটু মনে রাখবো, ক্লোরিনের এই অক্সাইডটা কিন্তু অম্লধর্মী, এটা কিন্তু একটু খেয়াল রাখবো, ক্লোরিনের এই অক্সাইডটা কিন্তু অম্লধর্মী। হ্যাঁ, এই অক্সাইডটা কি ভাইয়া, অম্লধর্মী। সো মিলাই দিলাম, অম্লধর্মীর সাথে মিলে গেল। ওকে, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড। সো অ্যালুমিনিয়াম অক্সাইড তো আমরা জানি, জানো শোনা এলো বেবি পালিয়ে গেল, তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড কি হবে, অ্যামফোটেরিক অক্সাইড হবে। দ্যাটস ইট। এই যে দেখো, সো ভাইয়া আমাদের অক্সাইড পার্ট নিয়ে আমাদের আশা করি আর কারো কোনো ডাউট নাই, আমি পুরো জিনিসটা বুঝিয়ে দিছি। এখানে কিছু ডাউট ছিল হয়তো বা অনেকের, অসামঞ্জস্য বিক্রিয়াটা আমরা এখনো পড়ি নাই, কেমিস্ট্রি সেকেন্ড ইয়ার চ্যাপ্টার 3-তে যখন যাব তখন হয়তো বা অসামঞ্জস্য বিক্রিয়া পড়বো, সো তখন আমরা এটা ক্লিয়ার করব। সো আমাদের এই সাথে সাথে আমাদের অক্সাইড পার্ট ডান। এবার হচ্ছে আমরা টাইপ 6 পড়বো, সেটাকে আমরা বলতেছি ইনার্ট গ্যাস বা নোবেল গ্যাস বা ব্রিজ এলিমেন্টস, এটা পড়বো এবার। সো স্বাভাবিকভাবেই এই টাইপটা যখন আমরা দেখতেছি, তখন তোমাদের মাথায় একটা প্রশ্ন আসা উচিত যে ভাইয়া নিষ্ক্রিয় গ্যাস, ইনার্ট গ্যাস, এটা কি আসলেই যৌগ গঠন করে বা এটার কি কোনো আসলেই কোনো প্রোডাক্ট হয়? সো উত্তর হচ্ছে হ্যাঁ ভাইয়া হয়, এবং এদের মধ্যে একজন আছে যে অনেক রকম অনেকগুলা বিক্রিয়ায় দেয়। হ্যাঁ, সো আমাদেরকে ছোটবেলায় যেরকম শেখানো হয়েছে নিষ্ক্রিয় গ্যাস মানে ভাই তার জীবন যুদ্ধে সে কারোর সাথেই বন্ধন গঠন করে না, সে কোনো বিক্রিয়া করে না, ব্যাপারটা এমন না, সে বিক্রিয়া করে, তবে সেক্ষেত্রে কিছু কন্ডিশন অ্যাপ্লিকেবল আছে। যেরকম যে কোনো জায়গায় তুমি যখন এটা কিছু দেখবা, ধরো গ্রামীণ ফোন বা যে কোনো একটা সিম কোম্পানি তোমাকে যখন কোনো একটা মেসেজ দেয়, তখন তুমি কি করো, যে মেসেজ ড্রপ করলো তোমার কাছে। হ্যাঁ, সো ওই ক্ষেত্রে কি হয়, যে তারা যখন একটা অফার দেয় লাস্টে বলে যে শর্ত প্রযোজ্য, সো এরকম শর্ত প্রযোজ্য থাকে আর কি। সো যখন তুমি নিষ্ক্রিয় গ্যাসের বিক্রিয়া দেখবা, মনে রাখবা এখানেও কিছু কি আছে, শর্ত প্রযোজ্য আছে। সো এখানে একটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আছে যে শুধুমাত্র জেনন কেন যৌগ গঠন করে, এটা খুবই 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 ইম্পর্টেন্ট। সো আমি একটা কাজ করি, এখানে একটা 3 স্টার দিয়ে রাখি, ওকে। সো এইগুলোর অ্যান্সারগুলো কি, এখানে একটা অ্যান্সার হচ্ছে জেননের ভাইয়া 5d অরবিটাল আছে, 5d অরবিটাল প্রেজেন্ট, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা অ্যান্সার, 5d অরবিটাল প্রেজেন্ট, এটা হচ্ছে একটা, মানে জেননের 5d অরবিটাল আছে। আচ্ছা, ওকে। 2 নাম্বার যে অ্যান্সারটা সেটা হচ্ছে জেননের আয়নীকরণ শক্তি, আয়োনাইজেশন এনার্জি, আয়নীকরণ শক্তি বা আয়োনাইজেশন এনার্জি, ইংলিশ আমি শর্ট ফর্ম লিখছি, আয়োনাইজেশন এনার্জি অফ জেনন, এটা কার সমান, প্রায় কার সমান, আয়োনাইজেশন এনার্জি মানে আয়নীকরণ শক্তি কার ভাই, অক্সিজেন, মানে হচ্ছে জেননের আয়নীকরণ শক্তি প্রায় অক্সিজেনের সমান, যার জন্য ভাইয়া জেনন যৌগ গঠন করে। সো আইই মানে হচ্ছে আয়োনাইজেশন এনার্জি, আইই মানে কি, আয়োনাইজেশন এনার্জি। 3 নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে ভাইয়া, 3 নাম্বার পয়েন্টটাও বেশ ইম্পর্টেন্ট। 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে তুমি যদি জেননের পারমাণবিক ব্যাসার্ধ বা ব্যাস চিন্তা করো,
ব্যাস, ধরো ডায়ামিটার, হ্যাঁ, এই ব্যাসটাও কার সমান, প্রায় অনেকটাই কার সমান, অক্সিজেনের ব্যাসের সমান, অক্সিজেনের ব্যাসের সমান, অক্সিজেনের ব্যাস এর সমান, হ্যাঁ, অক্সিজেনের ব্যাসের সমান। জেননের ব্যাস কার সমান ভাই, প্রায় অক্সিজেনের ব্যাসের সমান। সো এই হচ্ছে মোটামুটিভাবে সবচেয়ে ইম্পর্টেন্ট তিনটা লজিক, যে জেননের ভাইয়া 5D অরবিটাল আছে, 5D অরবিটাল থাকার কারণে সে যৌগ গঠন করতে পারে। আরেকটা জিনিস কি বললাম, জেননের আয়নীকরণ শক্তি অক্সিজেনের আয়নীকরণ শক্তির সমান, এবং জেননের ব্যাস, পরমাণুর ব্যাসটা কার সমান, অক্সিজেন ব্যাসের সমান। তার মানে তুমি বুঝতেই আছো জেননের সাথে অক্সিজেন বা অক্সিজেনের আশেপাশে যারা আছে এদের সাথে তার একটা বিশাল কাহিনী আছে। সো অক্সিজেনের আশেপাশে কি আছে, অক্সিজেন হচ্ছে 8, অক্সিজেনের আশেপাশে ফ্লোরিন। তাহলে জেনন সাধারণত যখন যৌগ গঠন করে তখন সে জেনন সাধারণত অক্সিজেনের সাথে এবং ফ্লোরিনের সাথে মিলে যৌগ গঠন করে। জেনন শুধু ফ্লোরিনের সাথে মিলেও যৌগ গঠন করে, এবং যে তুমি যৌগগুলো আছে সেই যৌগগুলোকে তুমি কিন্তু দেখতে পারবা, তাদেরকে তুমি প্রকৃতিতে পাবা। সংকরায়নে আমরা পড়ছিলাম, তোমাদের মনে থাকার কথা, আমরা সংকরায়ন যখন পড়বো, যদি না পড়ে থাকে সমস্যা নেই, দেখবা সংকরায়নে আমরা পড়াইছি এটা, হ্যাঁ। সো এখানে পড়াইছিলাম জেনন ডাইফ্লোরাইড, হ্যাঁ, এই যে দেখো যৌগ, তারপর হচ্ছে জেনন টেট্রাফ্লোরাইড, হ্যাঁ, এই যে দেখো আরেকটা যৌগ হয়ে গেছে, তারপর হচ্ছে ভাইয়া জেনন হেক্সাফ্লোরাইড, হ্যাঁ, এই যে দেখো আরেকটা যৌগ হয়ে গেছে। এই যে দেখো জেনন আর ফ্লোরিন মিলে, আবার জেনন আর অক্সিজেন আর ফ্লোরিন মিলে কি যৌগ হয় না, হ্যাঁ, কেন হবে না, এই যে জেনন অক্সিফ্লোরাইড, জেনন অক্সিফ্লোরাইড বা জেনন টেট্রাফ্লোরো অক্সাইড বলতে পারো, সমস্যা নাই। সো জেনন অক্সিফ্লোরাইড বা জেনন টেট্রাফ্লোরো অক্সাইড যাই বলো, সো আলটিমেটলি কিন্তু এই যে দেখো জেনন অক্সিজেন ফ্লোরিন মিলে যৌগ হয়ে যাচ্ছে, এই যে। সো এরা কিন্তু যৌগ গঠন করে। সো এক্ষেত্রে কিছু শর্ত আছে অবশ্যই, কারণ নিষ্ক্রিয় মূল তো সাধারণত যৌগ গঠন করে না, কারণ নামের মধ্যে আছে ইনার্ট। সো এরা স্বাভাবিকভাবে কি থাকে, একদম কারোর সাথেই মিলামিশা নাই, একদম এরকম। কিন্তু কিছু শর্ত আছে যাদেরকে তুমি যদি ইম্পোজ করতে পারো তারা যৌগ গঠন করে। আশা করি সবাই এটুকু বুঝছি। ওকে, আমরা যে কথাটা বলতেছিলাম যে কিছু শর্ত আছে, সো সেই শর্তগুলো একটু চলো আমাদের লাইফে আমরা একটু ইম্পোজ করি। সো ধরো এইখানে জেনন আছে প্লাস ফ্লোরিন, হ্যাঁ, এদের সাথে আমরা বিক্রিয়া করব। সো এখানে বিক্রিয়া করে তোমার কি কি তৈরি হইতে পারে, তুমি বলবা ভাই তৈরি তো হইতে পারে জেনন ডাইফ্লোরাইড হইতে পারে ফার্স্টে, তারপর জেনন টেট্রাফ্লোরাইড হইতে পারে, তারপর জেনন হেক্সাফ্লোরাইড হইতে পারে, অনেক কিছুই হইতে পারে। এক্স্যাক্টলি ভাইয়া। সো এইখানে জেনন ডাইফ্লোরাইড হইতে পারে, ধরো জেনন ডাইফ্লোরাইডই হইলো, হ্যাঁ। আবার এইখানে ধরো জেনন টেট্রাফ্লোরাইড হইলো, জেনন টেট্রাফ্লোরাইড হইলো, হ্যাঁ। আবার এখানে আরেকটা কি হইতে পারে, জেনন হেক্সাফ্লোরাইড হইতে পারে, জেনন হেক্সাফ্লোরাইড হইতে পারে, ঠিক আছে, জেনন হেক্সাফ্লোরাইড হইতে পারে, জেনন হেক্সাফ্লোরাইড হইতে পারে। এখন কথা হচ্ছে ভাইয়া কখন এই ডাইফ্লোরাইড হবে, কখন টেট্রাফ্লোরাইড হবে, কখন হেক্সাফ্লোরাইড হবে, এটা বুঝবো কিভাবে? তার আগে ভাইয়া বিক্রিয়া যা করাইবেন আপনি তো বলছিলেন কিছু কন্ডিশন লাগবে। এক্স্যাক্টলি ভাইয়া, কিছু কন্ডিশন লাগবে। সো কন্ডিশনটা কি, নিকেল প্রভাবক দিতে হবে, 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে হবে, এবং এখানে উচ্চ চাপ প্রয়োগ করতে হবে। কি কি বললাম ভাইয়া, নিকেল দিতে হবে, তারপর 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে হবে, এবং এখানে কি দিতে হবে, উচ্চ চাপ প্রয়োগ করতে হবে। একইভাবে পরেরটার ক্ষেত্রেও কি ভাইয়া সেম না আলাদা? এইটার ক্ষেত্রেও ভাইয়া সেম জিনিস, নিকেল, তারপর হচ্ছে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং এখানেও কি দিতে হবে, চাপ দিতে হবে। তাইলে কিন্তু ভাইয়া বিক্রিয়াগুলো হয়ে যাবে। এই জিনিসগুলো কিন্তু হচ্ছে আমাদের অনেক বইয়েই দেওয়া আছে। তুমি যদি অনেক বইটা না পাও সমস্যা নেই, তুমি পুরাতন যে হাজারি স্যারের বই, অনেক মোটা যে হাজারি স্যারের বইটা আছে সেটার মধ্যে তুমি দেখবা শেষের দিকে কোনো ফার্স্ট ইয়ারের শেষের দিকে কোনো একটা চ্যাপ্টারে পাওয়া যাবা, নিষ্ক্রিয় মৌল সময়ের রসায়ন এরকম একটা আছে, হ্যাঁ। ওকে, ওই চ্যাপ্টারে এটা পাবা। ওকে, এইখানেও কি আছে, নিকেল, তারপর কি আছে 400 ডিগ্রি সেলসিয়াস, তারপর এখানে কি দিবা, চাপ দিবা, ঠিক আছে। তাহলে এরা কি তৈরি করবে, এই যে আমি যে বলছিলাম কিছু শর্ত প্রযোজ্য আছে ভাইয়া, ওই শর্তগুলাই কিন্তু এখানে আমরা দিয়ে দিতেছি। দেখো নিকেল 400 ডিগ্রি সেলসিয়াস চাপ, নিকেল 400 ডিগ্রি সেলসিয়াস চাপ, নিকেল 400 ডিগ্রি সেলসিয়াস, দেখো যেন হেক্সাফ্লোরাইড হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে ভাইয়া সবার ক্ষেত্রে প্রভাবক সেম দিলেন, তাহলে তো স্বাভাবিকভাবে এখানে জেনন ডাইফ্লোরাইড হবে, আর এখানে জেনন টেট্রাফ্লোরাইড তো হওয়ার কথা নেই, এখানেও তো জেনন ডাইফ্লোরাইড হবে, অথবা উল্টোটা বলতে পারো এখানে জেনন হেক্সাফ্লোরাইড যদি হয় তাহলে সবার ক্ষেত্রে তো জেনন হেক্সাফ্লোরাইড হবে। এখানে একটা মজার টুইস্ট আছে, এখানে মজার টুইস্ট হচ্ছে তুমি কি অনুপাতে মিশ্রিত করবা সেই অনুযায়ী প্রোডাক্ট হবে। কি অনুপাতে মিশ্রিত করবা, তুমি যদি এইখানে 1:2 মিশ্রিত করো তাহলে এখানে জেনন ডাইফ্লোরাইড হবে। তুমি যদি এইখানে 1:5 মিশ্রিত করো তাহলে এইখানে হবে জেনন টেট্রাফ্লোরাইড। আর তুমি যদি এইখানে 1:20 মিশ্রিত করো তাহলে এইখানে হবে জেনন হেক্সাফ্লোরাইড। সো আমার যৌগ পাওয়া গেলাম। এবার আমরা এই যৌগগুলোর সাথে আরেকটু ছোট্ট কাজ করি, চলো এবার আমরা ওই যে অক্সিজেনকে কানেক্ট করে নিয়ে আসি। চলো আমরা এখানে যদি পানি দিই, পানির সাথে বিক্রিয়া করাই, তাহলে চলো তো দেখো তো কি হয়। চলো পানির সাথে বিক্রিয়া করি। তুমি একটু খেয়াল করো ভাইয়া, এখানে আমার
এখানে হাইড্রোজেন আছে, তাহলে একটা কাজ করব আমরা ফার্স্টে একটা হাইড্রোজেন আর ফ্লোরিন নিয়ে নিব, হাইড্রোজেন আর ফ্লোরিন নিয়ে নিলাম, হাইড্রোজেন ফ্লোরাইড হয়ে গেল, তাই না? হাইড্রোজেন আর ফ্লোরাইড হয়ে গেল, তাহলে এখানে থাকতেছে কি হাইড্রোজেন আর ফ্লোরিন চলে যাচ্ছে, তাহলে বাকিটুকু মিলে তুমি বিক্রিয়াটা করে ফেলতে পারবা। সো আমরা যেটা করতেছিলাম, আচ্ছা এখন খেয়াল করো, তুমি একটু ঠান্ডা মাথায় খেয়াল করো, এই জায়গাটায় একটু খেয়াল করো ভাইরা, এইখানে দেখো ফ্লোরিন কয়টা আছে ভাইয়া, ফ্লোরিন আছে 2টা, এখানে আমার হাইড্রোজেন আছে কয়টা 2টা, তাহলে একটা হাইড্রোজেন একটা ফ্লোরিনকে নিয়ে নিল, তাহলে এখানে 2টা আছে, তাহলে 2টাকে নিতে পারবে, তাহলে 2টা হাইড্রোজেন ফ্লোরাইড চলে গেল, এখানে আমার 2টা ফ্লোরিন আছে আর 2টা হাইড্রোজেন আছে, তাহলে 2টা হাইড্রোজেন 2টা ফ্লোরিনকে নিয়ে চলে যাবে, প্রত্যেকবার আমি এই কাজটাই করব, 2টা হাইড্রোজেন 2টা ফ্লোরিনকে নিয়ে 2টা হাইড্রোজেন ফ্লোরাইড হয়ে যাবে, তাহলে বাকি থাকে কি, তুমি বলবো বাকি থাকে হচ্ছে ভাইয়া জেনন পড়ে থাকে, আর কি পড়ে থাকে, অক্সিজেন পড়ে থাকে। দেখো হয়ে গেছে, হয়ে গেছে ভাই, হ্যাঁ ভাই হয়ে গেছে। এবার পরেরটার ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো ভাইয়া, এইখানে যদি তুমি H2O দাও তাহলে কি হবে, তাহলে এইবার তুমি এটা খেয়াল করো ভাইয়া, এইখানে তোমার হাইড্রোজেন আছে 2টা, এখান থেকে 2টা ফ্লোরিনকে নিয়ে যাও, তাহলে 2HF নিয়ে গেলাম, হ্যাঁ ভাইয়া নিয়ে গেলাম, তারপর বাকি কি থাকে, এবার একটু খেয়াল করো বাকি কি থাকে, 2টা হাইড্রোজেন যদি 2টা ফ্লোরিনকে নিয়ে যায়, তাহলে এখানে একটা অক্সিজেন থাকে আর 2টা ফ্লোরিন থাকে, তাহলে এখানে কি তৈরি হয়ে যাবে Xe, একটা অক্সিজেন আর 2টা ফ্লোরিন, XeOF2, এই যে দেখো যৌগ হয়ে গেছে। বলছিলাম জ্যানন অক্সিজেন আর ফ্লোরিন মিলে কি হয়, যৌগ হয়, এবং আমি কিন্তু তোমাদেরকে এখানে মনে হয় একটা এক্সাম্পলও দিয়েছিলাম, এই যে XeOF4, আরেকটা এক্সাম্পল এখানে দিয়ে দেই XeOF2, এই যে দেখো আরেকটা এক্সাম্পল চলে আসছে আমার এখানে। এইবার তুমি যদি একইভাবে এইখানে আবারও তুমি হাইড্রোজেন মানে পানি দাও, H2O দাও, তাহলে কি তৈরি হবে, তুমি দেখো ভাইয়া এখানে তুমি যদি আবারও পানি দাও, তাহলে আগের মতো 2টা হাইড্রোজেন 2টা ফ্লোরিনকে নিয়ে চলে যাবে, তোমার কাছে হচ্ছে 2টা হাইড্রোজেন ফ্লোরাইড আগে বের করা, তারপর ভাইয়া বাকি যারা থাকবে তাদেরকে নিয়ে কাজ করা, তাহলে একটা জেনন একটা অক্সিজেন আর 4টা ফ্লোরিন, তাহলে এখানে কি হবে XeOF4। দেখো খুবই চমৎকার ওয়েতে তুমি চিন্তা ভাবনা করে ফেলতে পারতেছো। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা, যদি পরীক্ষায় কখনো আসে, নর্মালি এটা আসে না, বাট যদি কখনো আসে, এখানে MCQ এর মধ্যে এই অনুপাতগুলো খুবই ইম্পর্টেন্ট, 1:2, তারপর হচ্ছে 1:5, এগুলা বেশ ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে 1:20, হ্যাঁ এগুলো আগে খুবই আসতো, এখন খুব বেশি আসে না, বাট এগুলা বেশ ইম্পর্টেন্ট। MCQ এর মধ্যে তুমি যদি চিন্তা করো এই অনুপাতগুলো বেশ ইম্পর্টেন্ট, এবং জেননের যে যৌগগুলো হয়েছে সেটাও আশা করি সবাই আমরা ধরতে পারছি। সো ক্লিয়ার আশা করি। এবার চলো হচ্ছে আমরা এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস পড়ি এই ইনার্ট গ্যাসেরই, সেটা হচ্ছে ক্ল্যাথরেট যৌগ বা কেস কম্পাউন্ড। হ্যাঁ, সো তুমি দেখো এটা নিষ্ক্রিয় গ্যাসের একটা যৌগ, তাহলে নিষ্ক্রিয় গ্যাসে কারা কারা আছে, হিলিয়াম আছে, তারপর আছে নিয়ন, তারপর আছে হচ্ছে আর্গন, তারপর আছে হচ্ছে ক্রিপ্টন, তারপর আছে জেনন, তারপর হচ্ছে রেডন। এর মধ্যে এই যে এইখানে যে রেডন বান্দাটা আছে না, এই রেডন বান্দাটা খেলার আগেই সে বাদ, কারণ সে হচ্ছে রেডিও অ্যাক্টিভ, তেজস্ক্রিয় মৌল, সো তাকে চিন্তা ভাবনা করতেছি না। আচ্ছা এরপরে আমি আরো মানুষকে বাদ দিয়ে দিব, হিলিয়াম আর নিয়ন এদেরকেও বাদ দিয়ে দিব, হ্যাঁ এদেরকেও আমরা কি করব, খেলা থেকে বাদ দিয়ে দেবো, মানে ক্ল্যাথরেট যৌগ এই কনসেপ্টের মধ্যে বা কেস কম্পাউন্ড তুমি যাই বলো না কেন, এই কম্পাউন্ডের মধ্যে আমি হিলিয়াম আর নিয়নকে আগেই বাদ দিয়ে দিতেছি এবং রেডনকে বাদ দিয়ে দিতে, তাহলে থাকতেছে কি খেলার দোলার মধ্যে মাত্র থাকতেছে 3 জন। সো প্রশ্ন হচ্ছে ভাইয়া এটাকে তো বাদ দিলেন কেন, আমি বুঝলাম, কিন্তু এটাকে কেন বাদ দিলেন এটা একটু বলেন। এটা বাদ দেওয়ার রিজন হচ্ছে ভাইয়া এটার সাইজ তুমি দেখো হিলিয়াম আর নিয়নের সাইজ কি, সাইজ ছোট বা সাইজ কম, সাইজ ছোট বা সাইজ কম যাই বলো সমস্যা নেই, সাইজ ছোট। এখন কথা হচ্ছে ভাই তাহলে কি ক্ল্যাথরেট কম্পাউন্ড গঠন করার জন্য সাইজ একটা বড় ফ্যাক্টর? উত্তর হচ্ছে হ্যাঁ ভাইয়া, সাইজ একটা বড় ফ্যাক্টর। তাহলে ফার্স্ট অফ অল আমাকে এইটা জানতে হবে যে ক্ল্যাথরেট কম্পাউন্ড বা কেস কম্পাউন্ড জিনিসটা কি। সো চলো এটা একটু শিখি, এই জিনিসটা একটু তোমাদেরকে দেখাই, তাহলে তোমরা বুঝবা যে কেস কম্পাউন্ড আসলে জিনিসটা কি, তারপর কেন আপনি এদেরকে বাদ দিচ্ছেন, তাইলে তুমি বুঝে যাবা। সো এখানে জিনিসটা কি হয়, ধরো এ একটা গ্রুপ, এখানে একটা গ্রুপ আছে এ, আর এখানে আরেকটা গ্রুপ আছে হচ্ছে এ, এটা আরেকটা গ্রুপ, এখানে আরো একটা গ্রুপ আছে, এটাও হচ্ছে এ, এটা আরেকটা গ্রুপ, ঠিক আছে। এবার এইখানে এই এ আর এ এই দুজনের মধ্যে একটা হাইড্রোজেন বন্ধন তৈরি হয়েছে, আমরা উইক কেমিক্যাল বন্ড এই কন্টেন্টের মধ্যে হাইড্রোজেন বন্ধন পড়বো। এইখানে আরেকটা হাইড্রোজেন বন্ধন তৈরি হয়েছে, ওকে হাইড্রোজেন বন্ধন তৈরি হয়েছে, এখানে আমার আরো একটা হাইড্রোজেন বন্ধন তৈরি হয়েছে, হ্যাঁ আচ্ছা হাইড্রোজেন বন্ধন তৈরি হয়েছে, এই যে ডট ডট দিয়ে বেসিক্যালি হাইড্রোজেন বন্ধন বোঝায়। তারা এ একটা গ্রুপ, তিনটা গ্রুপ, মাঝে তারা পরস্পরের সাথে হাইড্রোজেন বন্ধন তৈরি করার ফলে এইখানে যে দেখো ইন বিটুইন একটা গ্যাপ তৈরি হয়েছে বা ফাঁকা জায়গা এমটি স্পেস তৈরি হয়েছে, এমটি স্পেস তৈরি হয়েছে বা ফাঁকা জায়গা তৈরি হয়েছে। এবার এই ফাঁকা জায়গাটার মধ্যে ভাইয়া এই যে 3 জন মানুষের মধ্যে যে কোনো একজন যায় এখানে বসে অবস্থান করতে পারে, এটাকে বলা হয় কেসের মধ্যে তুমি দেখো কেস মানে তুমি ভেবে চিন্তা এটা বালতির মতো বা একটা কেস বলতে আমাদের গ্রামাঞ্চলে সাবানের কেস বলে,
সাবানের কেজের মধ্যে তুমি কি রাখো? সাবান রাখো। কারণ কি ওখানে একটা ফাঁকা জায়গা থাকে। সো এই ফাঁকা জায়গার মধ্যে কিছু একটা রাখা যায়। সো এটা হচ্ছে সেই কেজের মতো থাকে, এই তিনটা দিয়ে আবদ্ধ থাকে, মাঝে যে ফাঁকা জায়গাটা থাকে সেই ফাঁকা জায়গাটার মধ্যে এটা কি হয়? আর্গন, ক্রিপ্টন, জেনন বসে। এখন তুমি বলো হিলিয়াম নিয়নকে কেন আমি রাখতে পারি না? এখন সাবানের কেজের নিচে কিন্তু ছোট ছোট ছিদ্র থাকে, দেখছো কিনা জানি না। এখন তুমি যদি হিলিয়ামকে রাখো, হিলিয়ামের সাইজ তো অনেক ছোট, ওই কেজে যে ছিদ্র থাকবে ওই কেজ দিয়ে সে বের হয়ে চলে যাবে, তো তাহলে সে থাকতে পারবে না। দ্যাটস ওয়াই আমরা কিন্তু হিলিয়াম আর নিয়নকে এই কেস কম্পাউন্ড থেকে আগেই বাদ দিয়ে দিই। বুঝাইতে পারছি আশা করি। সো এখানে এমটি স্পেসে কে কে বসতে পারে, কে কে অ্যালাউ হচ্ছে, আমরা এখানে আমরা অ্যালাউ করতেছি আর্গন, আর্গন, তারপর হচ্ছে ক্রিপ্টন, ক্রিপ্টন, আর হচ্ছে জেনন। মোস্টলি আমরা যখন আমাদের প্র্যাকটিক্যাল লাইফে দেখি আর্গনের ক্ল্যাট্রেট কম্পাউন্ডই বেশি দেখা যায়। পরীক্ষায় কিন্তু এটা আসে, পরীক্ষায় এটা আসে, এমন না যে হুদাই পড়তেছি ভাইয়া, এগুলো সবই কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। মোস্টলি আমরা ভাই কেস কম্পাউন্ডের মধ্যে আর্গনকেই দেখি। চলো একটা আর্গনের কেস কম্পাউন্ডের এক্সাম্পল দেখি। ধরো আমি ওই যে এ বি, আচ্ছা আরেকটা ছোট্ট কথা বলে রাখি, এইখানে এ কি করলো, এই তিনটা এ মিলে এখানে যে ফাঁকা জায়গা তৈরি হলো, এদেরকে এখানে জায়গা দিল না ভাইয়া, এদেরকে জায়গা দিল। তুমি চিন্তা করো, যাদেরকে জায়গা দেওয়া হয় তাদেরকে তুমি কি বলবা? তাদেরকে তুমি কি বলবা? তারা হচ্ছে তুমি জায়গা দিচ্ছ, তোমার বাসায় আমি যা থাকতেছি, তাহলে তুমি আমারে কি বলবা? আমি তোমার বাসায় অতিথি হয়ে গেলাম। তাহলে এরা কি হিসাবে থাকবে ভাইয়া? এরা হচ্ছে গেস্ট। এরা কে? এরা হচ্ছে গেস্ট। আর এখানে হোস্টকে, হোস্টকে এইখানে এ হচ্ছে হোস্ট, এ হচ্ছে হোস্ট, মনে রাখো ভাইয়া। সো এরা হচ্ছে ভাইয়া এই আর্গন কেস কম্পাউন্ডের ক্ষেত্রে আর্গন, ক্রিপ্টন, জেননকে আমরা নর্মালি গেস্ট বলতে পারি। নর্মালি কি বলতে পারি? গেস্ট বলতে পারি। হোয়াটএভার, যাই হোক, এবার চলো আমরা এটা করি। ও এইচ, এটাকে আমরা বলি হচ্ছে ফেনল। এটাকে আমরা কি বলি ভাইয়া? বেনজিন চক্রের সাথে মাথায় যদি একটা OH থাকে সেটাকে আমরা বলি ফেনল। বেনজিন চক্রের সাথে যদি একটা OH থাকে সেটাকে আমরা বলি ফেনল। এবং এইখানে যদি দুইটা OH থাকে সেটাকে বলা হয় ক্যাটিকল। দুইটা OH যদি থাকে তাহলে সেটাকে কি বলা হয়? ক্যাটিকল। ক্যাটিকল। ওকে, হাইড্রোজেন বন্ধন গঠন করার জন্য কিছু শর্ত আছে ভাইয়া, সেই শর্তগুলো আমরা এখনো যদিও পড়ি নাই, আমরা পড়বো ইনশাল্লাহ। বাট দুইটা আপাতত আমি ওই যে এরকম এই জিনিসটাই দাঁড় করাইতেছি, এখানে ক্যাটিকল বানাইতেছি। এই যে ভাইয়া এইখানে হাইড্রোজেন বন্ধনটা হবে। চলো আমরা হাইড্রোজেন বন্ধনটা করি। এই যে ভাইয়া এই দুইজনের মধ্যে একটা হাইড্রোজেন বন্ধন হবে, ক্যাটিকল, একটা হাইড্রোজেন বন্ধন হলো, এইখানে একটা হাইড্রোজেন বন্ধন হলো, এই যে হাইড্রোজেন বন্ধন হলো, এবং এইখানে কি হলো? আরেকটা হাইড্রোজেন বন্ধন হলো। এই যে দেখো ভাইয়া, ওই যে এটার সাথে চিন্তা করো, এটাকে তুমি ধরতে পারো একটা হোস্ট, একই মানুষ, আরেকটা হোস্ট এ, এটা আরেকটা হোস্ট, তাহলে দুইজনের মাঝে এরা, এই যৌগটার নাম কি ভাইয়া? এই যৌগটার নাম কি? নামটা কি? নামটা একটু বলে রাখি, নামটা অনেকের ঝামেলা হতে পারে, নামটা একটু বলে রাখি। নামটাকে বলা হয় ক্যাটিকল। যদি OH এরকম থাকে তাহলে সেটাকে বলা হয় ফেনল, এটাকে বলা হয় ফেনল। আর যদি দুইটা OH থাকে, অ্যারোমেটিক চক্রে যদি দুইটা OH থাকে সেটাকে বলা হয় হচ্ছে ক্যাটিকল। ক্যাটিকল, ঠিক আছে? ওকে, সো এইবার এখানে ইন বিটুইন কি হয়েছে? একটা কেস তৈরি হয়েছে, একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে। তাহলে তুমি এখানে বসায় দাও আর্গনকে, এখানে তুমি বসায় দাও আর্গনকে। সো এখানে গেস্টকে আর হোস্টকে আশা করি তোমরা বুঝতেছো। এখানে হোস্টকে, হোস্ট হচ্ছে এই মানুষটা, এই মানুষটা হচ্ছে হোস্ট। আর এখানে যে তুমি আর্গনকে নিছো, আর্গন হচ্ছে তোমার, আর্গন হচ্ছে তোমার গেস্ট, আর্গন হচ্ছে তোমার গেস্ট, ঠিক আছে? সো তোমার বাড়িতে তোমার যদি কখনো আর্গন গেস্ট আকারে আসে, মানে পরীক্ষায় প্রশ্ন আকারে আসে, আশা করি তোমরা এটা লিখতে পারবা। সো কেস কম্পাউন্ডের মধ্যে হিলিয়াম নিয়নকে কেন বাদ দেওয়া হয়েছে, রেডনকে কেন বাদ দেওয়া হয়েছে, আশা করি বুঝতে পারছো। এবং আর্গন, ক্রিপ্টন, জেননকে কেন রাখা হয়েছে এটাও বুঝতে পারছো, কারণ এদের সাইজ মোটামুটিভাবে একটু বেশি থাকে। নাহলে ছোট যদি হয়, এই যে এই ফাঁকা জায়গা দিয়ে এটা বের হয়ে যেতে পারবে, ঠিক আছে? আর হাইড্রোজেন বন্ধনকে একটা ছোট্ট পয়েন্ট বলছি, এই যে এই বন্ধনটাকে আমরা বলি হচ্ছে হাইড্রোজেন বন্ড। হ্যাঁ, হাইড্রোজেন বন্ধনকে এরকম ডট ডট দিয়ে দেখানো হয়। এটা আপাতত আমরা একটু মনে রাখবো, কারণ হাইড্রোজেন বন্ধন যখন পড়বো তখন দেখবা এটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এটা আমরা আপাতত কি রাখবো? মনে রাখবো, ঠিক আছে? সো কেস কম্পাউন্ড সবার ক্লিয়ার আশা করি। ওকে, সো আশা করি এটুকু সব আমাদের ক্লিয়ার। এইবার হচ্ছে আমরা হচ্ছে রিঅ্যাকশনস অফ ডাইবোরান, এটা একটু দেখবো। রিঅ্যাকশনস অফ ডাইবোরান, আচ্ছা। সো ডাইবোরান জিনিসটা কি সেটা একটু দেখতে হবে আমাদের। ডাইবোরান, সো ধরো আমি যদি এইখানে নেই বোরন BH3, এটা হচ্ছে BH3, এটা বোরন হাইড্রেট বা BF3 বোরন ট্রাইহাইড্রেট যাই বলতে পারো। এটার তুমি যদি দুইটা যুক্ত করো BH3 আবার একটা BH3, এখানে বেসিক্যালি ব্যানানা ব্যান্ডিং হয়, ব্যানানা বন্ডিং হয়। আমরা যখন বন্ড পড়বো তখন দেখবা এখানে ব্যানানা বন্ডিং হয়। আচ্ছা যাই হোক, সো দুইটা BH3, এটা একটা BH3 আর এখানে আরেকটা BH3 মিলে বেসিক্যালি এখানে কি তৈরি করে? এখানে তৈরি করে হচ্ছে B2H6, B2
BH6 এটাকে আমরা বলি হচ্ছে ডাই বোরান। ডাই বোরান BH3 প্লাস BH3 মিলে যেটা হয় এটা হচ্ছে ডাই বোরান। এটা কিন্তু আমার জন্য ইম্পর্টেন্ট। এখানে ব্যানানা বন্ডিং হয়। আমি এটা লিখে রাখি। এখানে কোন বন্ডিং হয় ভাইয়া? এখানে হচ্ছে ব্যানানা বন্ডিং হয়। ব্যানানা বন্ডিং হয়, ঠিক আছে। সো এইখানে হচ্ছে আমার ব্যানানা বন্ডিং হয়, এটা আমরা মনে রাখবো। আমরা যখন ব্যানানা বন্ডিং পড়বো তখন এটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি। ওকে, সো আমরা এখন হচ্ছে এই ডাইবোরানের রিয়াকশনটা দেখবো। আমরা তো অলরেডি ডাইবোরান জিনিসটাকে সেটা বুঝছি। BH3 প্লাস BH3 দুটো যদি অ্যাড করা হয় তাহলে এখানে B2H6 হয়। এখন এইখানে এদের ভাঙনটা কেমনে হয় সেটা একটু বুঝতে হবে। এটার ভাঙনটা দুইভাবে হয় ভাইয়া। এটার ভাঙনটা কয়ভাবে হয় বললাম? দুইভাবে হয়। একটা হইতে পারে এরকম যে তুমি স্ট্রং কোন একটা ফিল্ড লিগেন্ড নিয়ে আসলা, এটার রেসপেক্টে একরকম হইতে পারে। আরেকটা হচ্ছে উইক ফিল্ড লিগেন্ড বা স্ট্রং কোনো একটা গ্রুপের রেসপেক্টে। সো এখানে যদি হচ্ছে SFL হয় তাহলে একভাবে ভাঙে, আবার যদি হচ্ছে WFL হয় তাহলে আবার আরেক ভাগে ভাঙে। এখন তোমার মাথায় একটা প্রশ্ন আসবে, ভাইয়া SFL এইগুলা কি? SFL এটার ফুল ফর্ম হচ্ছে স্ট্রং, এটার ফুল ফর্ম হচ্ছে স্ট্রং ফিল্ড, FIELD ফিল্ড লিগ্যান্ড। আমরা যখন ডি ব্লক কেমিস্ট্রি লেকচারগুলো দেখবো দেখবা এটা পাওয়া যাবে তুমি, হ্যাঁ। আবার WFL, হ্যাঁ, WFL এটা হচ্ছে তোমার উইক 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 ফিল্ড, উইক ফিল্ড লিগ্যান্ড। স্ট্রং ফিল্ড লিগ্যান্ড এর সময় সে একভাবে ভাঙবে, আর উইক ফিল্ড লিগ্যান্ডের সময় সে আরেকভাবে ভাঙবে। এখন আমরা যদি দেখি এখানে এই যে দেখো B2H6 দুইটা BH3 মিলে হয়েছে, যখন সে দুর্বল হবে, যখন সে দুর্বল হবে মানে সে কোনোটা দুর্বল গ্রুপের সাথে বিক্রিয়া করবে, মানে উইক গ্রুপ। এটা তুমি এখানে এটাও বলতে পারো উইক গ্রুপ, উইক কোনো একজন মানুষের সাথে বিক্রিয়া করবে। আর এটা হচ্ছে স্ট্রং, এটা হচ্ছে স্ট্রং, ঠিক আছে। যখন সে উইকের সাথে বিক্রিয়া করবে তখন তার ভাঙনটা হবে হচ্ছে একদম পারফেক্টলি সিমেট্রিক। সিমেট্রিক বলতে ভাইয়া এখানে 2 মোল BH3 সে তৈরি করে ফেলবে। সো এটার কাজ শেষ। 2 মোল BH3 তৈরি করে ফেলবে। যখন সে দুর্বলের সাথে বিক্রিয়া করবে তখন এখানে 2 মোল BH3 তৈরি করে ফেলবে। বাট যদি এখানে কোথাও স্ট্রং কোনো ফিল্ড লিগ্যান্ড বা স্ট্রং কোনো গ্রুপ চলে আসে তখন ভাইয়া সে দুইভাবে ভাঙে, অ্যাসিমেট্রিক ভাঙে। BH2 প্লাস এইভাবে ভাঙে, প্লাস BH4 মাইনাস সে এইভাবে ভাঙে। সো তুমি একটু খেয়াল করো, ডাইবোরান দুইটা ভাবে ভাঙতেছে। একটা হচ্ছে সিমেট্রিক, এটা কিন্তু সিমেট্রিক, এটা কিন্তু হচ্ছে সিমেট্রিক মানে প্রতিসম। এটা হচ্ছে সিমেট্রিক, একদম পারফেক্টলি ভাঙতেছে উইক ফিল্ডের রেসপেক্টে বা উইক কোনো গ্রুপের রেসপেক্টে। আর এটা হচ্ছে তোমার অ্যাসিমেট্রিক, এটা হচ্ছে তোমার অ্যাসিমেট্রিক, হ্যাঁ, অ্যাসিমেট্রিক মানে হচ্ছে সে এখানে পারফেক্টলি ভাঙতেছে না, সে এখানে গ্রুপ বাই মানে আলাদা আলাদা করে ভাঙতেছে। সো এটা ভালো করে খেয়াল রাখতে হবে, সে কি বিক্রিয়া করতেছে কি স্ট্রং এর সাথে নাকি উইকের সাথে, এটা একটু খেয়াল রাখতে হবে। ওকে, সো এটা যদি আমরা বুঝে থাকি, এখন আমরা এদের কিছু বিক্রিয়া আছে সেই বিক্রিয়াগুলো একটু করব। চলো একটু বিক্রিয়াগুলো দেখি। আমরা এখানে ছোট দুইটা বিক্রিয়া পড়ব। ওকে, সো এইবার আমরা হচ্ছে B2H6 এটার সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া করাবো। অ্যামোনিয়া এটার বিক্রিয়া করাবো, দেখি এখানে কি তৈরি হয়। তাহলে আমরা কি করতেছি, এখানে ডাইবোরানের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া করাইতেছি। তো এইবার আমরা যে B2H6 নিলাম এটা ছিল ডাইবোরান, এটার সাথে আমরা অ্যামোনিয়ার বিক্রিয়া করাইতেছি। এখন এইখানে যে ভাইয়া আপনি অ্যামোনিয়া নিছেন, এই যে অ্যামোনিয়াটা নিছেন, এই অ্যামোনিয়াটা এইখানে সে কি হিসাবে আছে ভাইয়া, এখানে সে এইখানে আছে হচ্ছে SFL, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। এখন তুমি চিন্তা করো ভাইয়া, যখন তুমি ডাইবোরানকে নিছিলা, ডাইবোরান কয়ভাবে ভাঙতে পারে? দুইভাবে ভাঙতে পারে। একটা হচ্ছে অ্যাসিমেট্রিক আর একটা হচ্ছে সিমেট্রিক। সো এখানে যদি স্ট্রং কাউকে নাও বা SFL বা স্ট্রং কোনো গ্রুপের সাথে বিক্রিয়া করো তাহলে এই ডাইবোরান কয়টা ভাবে ভাঙবে? দুইটা ভাবে ভাঙবে। তাহলে এই B2H6 ভাইয়া এই স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের রেসপেক্টে সে ভাঙবে অ্যাসিমেট্রিক ওয়েতে। সো এখানে যে যৌগটা তৈরি হবে এটা কিরকম হবে? BH2 তারপর হবে ডাইঅ্যামিন, এখানে ডাইঅ্যামিন, তারপর এখানে থাকবে হচ্ছে থার্ড ব্র্যাকেট। এখন দেখো এখানে এটার উপর কি আছে? প্লাস আছে, তাহলে এইখানে হয়ে যাবে BH4 মাইনাস, এটার উপর কি আছে? প্লাস আছে। অ্যামোনিয়া তো নিরপেক্ষ লিগ্যান্ড, তাহলে তার জারণ মান শূন্য। এই যে দেখো এরকম একটা জটিল যৌগ তৈরি হবে। কি তৈরি হয়েছে? একটা জটিল যৌগ। এই যৌগটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে ভাইয়া আমাদের জীবনযুদ্ধে আমরা অনেক কিছু তৈরি করব। এই যৌগটা থেকে আমরা অনেক কিছু তৈরি করব। তাহলে আমরা এখানে কি করলাম? এখানে ডাইবোরানের সাথে একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের বিক্রিয়া করলাম। এই স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের সাথে বিক্রিয়া করে এখানে আমরা এরকম একটা কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি করলাম। এবার এই কমপ্লেক্স কম্পাউন্ডের সাথে আমরা একটু তাপ দিব। হ্যাঁ, আমরা কি করব? তাপ দিব। চলো তাপ দিই। এখানে আমরা তাপ দিই।
এখানে যে তাপ দিব সেই তাপের মান হচ্ছে 200 ডিগ্রি সেলসিয়াস। কত ভাইয়া? 200 ডিগ্রি সেলসিয়াস। এখানে একটা ছোট্ট কম্পাউন্ড তৈরি হবে B3N3H6 B3N3H6। এই যে যৌগটা তৈরি হয়েছে ভাই, এই যৌগটার খুবই ইম্পর্টেন্ট একটা নাম আছে, খুবই ইম্পর্টেন্ট একটা নাম আছে। তুমি একটু চিন্তা করতে পারো, H6 আর এই দেখো 3 3 6, তুমি এটা মিলাইতে পারো কিনা দেখো। নাইট্রোজেনকে ধরো নাইট্রোজেনকে তুমি বোরনের সাথে যদি চিন্তা করো, ধরো নাইট্রোজেন আর বোরন মিলে গেছে, তাহলে এটা বোরন, তাহলে B3 তাহলে কইলো B6 আর H6 B6H6, এভাবে চিন্তা করো তো C6H6 B6H6, তাহলে এটা কেমন একটা বেনজিনের মতো কিছু মনে পড়ে? হ্যাঁ ভাইয়া, এই যৌগটা অনেকটা বেনজিনের মতো চলে আসে। এই যৌগটার যে নাম সেটা হচ্ছে বোরাজিন। এই যৌগটার যে নাম সেটার নাম কি ভাই? এটার নাম হচ্ছে বোরাজিন। এবার এই বোরাজিনের মধ্যে তুমি যদি আরো তাপ দাও, বোরাজিনের মধ্যে তুমি যদি আরো তাপ দাও, এখানে যদি তুমি প্রায় 700 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দাও। কত ডিগ্রি সেলসিয়াস ভাইয়া? 700 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দাও, তাহলে এখানে আরেকটা যৌগ তৈরি হয়, সেটার নাম হচ্ছে বিএন। এটা হচ্ছে বোরন নাইট্রাইট। এই বোরন নাইট্রাইটের একটা খুবই ইম্পর্টেন্ট কাহিনী আছে। বোরন নাইট্রাইটকে আমরা বলি হচ্ছে ইনঅর্গানিক গ্রাফাইট। ইনঅর্গানিক গ্রাফাইট। সো বোরাজিন একটা জিনিস, সেটা হচ্ছে B3N3H6, আর এটাকে তুমি যদি 700 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করো, তাহলে তৈরি হয় বোরন নাইট্রাইট, যেটাকে আমরা বলি হচ্ছে ইনঅর্গানিক গ্রাফাইট। এবার হচ্ছে আমরা টাইপ 8-এ আসবো। টাইপ 8 হচ্ছে ডি ব্লক অথবা পি ব্লক ভার্সেস লিগ্যান্ড। লিগ্যান্ড জিনিসটা কি ভাইয়া? লিগ্যান্ড জিনিসটা হচ্ছে যারা লোন পেয়ার দান করতে পারে। লিগ্যান্ড কিন্তু লিজেন্ড না, লিগ্যান্ড কিন্তু হচ্ছে LIGAND। এটার উচ্চারণটা লিগান্ড অনেকে বলে, লিগ্যান্ড বা লিগ্যান্ড হোয়াটএভার, বাট এটা লিজেন্ড না। আচ্ছা, সো এখানে একটা ছোট্ট নিয়ম আছে, সেই নিয়মটা আমরা একটু মনে রাখবা। এটা একটা ছোট্ট নিয়ম আছে, সেই নিয়মটা আমরা একটু মনে রাখি। এখানে একটা নিয়ম আছে। নিয়মটা কি ভাইয়া? নিয়মটা হচ্ছে এরকম, যদি হয় মনে রাখবা, ডি ব্লক প্লাস SFL, এইটা যদি হয় তাহলে মনে রাখবা ভাইয়া, এটা বিক্রিয়াটা হবে। যদি এরকম হয় ডি ব্লক কোনো একটা মৌল বা এলিমেন্ট, এটার সাথে তুমি যদি উইক ফিল্ড লিগ্যান্ড দাও WFL, মনে রাখবা ভাইয়া এই বিক্রিয়াটা না হয় না। ডি ব্লক উইক ফিল্ড লিগ্যান্ডের সাথে এখানে বিক্রিয়া করবে না। জটিল যৌগ হলে সেটা আলাদা হিসাব, ওকে। সি নাম্বার পি ব্লক প্লাস SFL। এটা কি করে ভাইয়া? এটা যৌগ বা বিক্রিয়া করে না। পি ব্লক প্লাস SFL এটা বিক্রিয়া করে না। মনে রাখবা ভাইয়া। তারপর হচ্ছে পি ব্লক প্লাস WFL বা উইক ফিল্ড লিগ্যান্ড, এটা কিন্তু বিক্রিয়া করে। পি ব্লক প্লাস উইক ফিল্ড লিগ্যান্ড এটা বিক্রিয়া করে। সো এই হচ্ছে আমার মোটামুটিভাবে নিয়মটা। আমার এই নিয়মটা বেশ ভালো করে মনে রাখতে হবে। কখন বিক্রিয়া করবে আর কখন বিক্রিয়া করবে না, এটা যদি তুমি না বুঝো তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। কখন বিক্রিয়া হবে আর কখন হবে না, এটা ভালো করে বুঝতে হবে। সো পি ব্লকের সাথে তুমি যদি উইক ফিল্ড দাও তাহলে বিক্রিয়া হবে। পি ব্লকের সাথে স্ট্রং দিলে বিক্রিয়া হবে না। ডি ব্লকের সাথে উইক দিবা, বিক্রিয়া হবে না। ডি ব্লকের সাথে স্ট্রং দিবা, বিক্রিয়া হবে। সো খেয়াল করো, আমরা একটু দেখি এখানে কি লিখলাম এই জায়গাটায়। সো দেখো, আমাদের সাথে একটু ইন্ট্রোডিউস করো। দেখো, এটা হচ্ছে ভাইয়া ডি ব্লক। এটা কি? ডি ব্লক, ওকে। এখানে যে সায়ানাইড আছে এটা হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, বিক্রিয়া হবে? উত্তর হচ্ছে ভাইয়া হ্যাঁ ভাইয়া বিক্রিয়া হবে, এখানে বিক্রিয়া হবে। আর আমরা জানি সায়ানাইডের সাথে যখন সিলভার যুক্ত হবে, সিলভারের সন্নিবেশ সংখ্যা হবে 2, কারণ সিলভার দুইটা লিগ্যান্ডকে কানেক্ট করতে পারে। তাহলে সিলভার সায়ানাইড, দুইটা সায়ানাইড দিলাম, এখানে একটা থার্ড ব্র্যাকেট দিলাম, জটিল যৌগ। সায়ানাইডের জারণ মান -2, সিলভারের জারণ মান +1, তাহলে এটার উপর চিহ্ন দিব -1। এই যে দেখো হয়ে গেছে, ওকে। এবার lead 2+ সায়ানাইডের সাথে বিক্রিয়া, এখন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় ভাইয়া lead 2+ এটা কোন ব্লকের? ভাইয়া lead 2+ এটা কোন ব্লকের? তুমি বলবা ভাইয়া এটা হচ্ছে পি ব্লক। কোন ব্লক? পি ব্লক। হ্যাঁ, আচ্ছা। এখন এই সায়ানাইড মাইনাস এটা কোন ধরনের লিগ্যান্ড? স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। কারণ আপনি একটু আগে লিখছেন সায়ানাইড মাইনাস স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। আপনি একটু বলেন পি ব্লক প্লাস স্ট্রং ফিল্ড লিগ্যান্ড এটা কি বিক্রিয়া হয়? পি ব্লক প্লাস স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, একটু তাকান ভালো করে। পি ব্লক প্লাস স্ট্রং ফিল্ড লিগ্যান্ড এটা কি বিক্রিয়া হয়? উত্তর হচ্ছে না ভাইয়া, এটা বিক্রিয়া হয় না, ওকে।
ওকে, এবার পরেরটা দেখি, চলো পরেরটা দেখি। এবার পরেরটার মধ্যে আমি যেটা দেখব, এই সিলভার প্লাস এটা কি ভাইয়া? এটা হচ্ছে ডি ব্লক, হ্যাঁ, এটা হচ্ছে ডি ব্লক, হ্যাঁ। আচ্ছা, আই মাইনাস এটা কি ভাইয়া? এটা হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড, এটা কি বিক্রিয়া হবে? ডি ব্লক প্লাস উইক ফিল্ড লিগ্যান্ড, ডি ব্লক প্লাস উইক ফিল্ড লিগ্যান্ড বিক্রিয়া হয় না, ডি ব্লক প্লাস উইক ফিল্ড লিগ্যান্ড বিক্রিয়া হয় না। এবার পরেরটা দেখেন ভাইয়া, চলো দেখি পরেরটা। ওকে, সো এবার আমরা যদি এইখানে দেখি, এই PB2 প্লাস এটা কি? এটা কিন্তু পি ব্লক, এটা কিন্তু হচ্ছে পি ব্লক, হ্যাঁ, পি ব্লক। আর এটা কি? এটা হচ্ছে আমার উইক ফিল্ড লিগ্যান্ড। তাহলে এখানে কি হবে? এখানে কিন্তু বিক্রিয়া হবে, এখানে কিন্তু কি হবে? বিক্রিয়া হবে। এবং এখানে যে যৌগটা তৈরি হবে সেই যৌগটার নাম কি হবে? PbI2, লেড আয়োডাইড। এখন এখানে একটা খুবই চমৎকার কোশ্চেন মাঝে মাঝে পরীক্ষায় আসে, ওই পাশের জিনিসটা আমি পরে যাচ্ছি, একটা মাঝে মাঝে পরীক্ষায় আসে, সেই প্রশ্নটা একটু এখানে বলে নেই, প্রশ্নটা হচ্ছে PbI4 গঠিত হয় না, PbI4 গঠিত হয় না, আবার PbI2 গঠিত হয়, হ্যাঁ। এটা কেন? এই যে একটা বৈষম্য আপনি পাইলেন, PbI4 গঠিত হয় না প্লাস বাট PbI2 গঠিত হয়, এটা কেন ভাইয়া? এটা কেন? ওয়াই? এই জিনিসটা কেন? এটা আমাকে একটু অ্যান্সার করতে হবে, এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। এটা বোঝার জন্য আমাদের একটা ছোট্ট কনসেপ্ট জানতে হবে, সেটা হচ্ছে জারক বিজারকের কনসেপ্ট। সো খেয়াল করো, আমরা একটা জিনিস একটু মনে রাখি, আপাতত মনে রাখি, এটা যদি মনে রাখা একটা টেকনিক হচ্ছে জাগ্রত বিদ্যান, এটা দিয়ে মনে রাখা যায়। জারক, মনে রাখবা ভাইয়া, জারক কি করে? ইলেকট্রন গ্রহণ করে, আর বিজারক কি করে? বিজারক কি করে ভাইয়া? ইলেকট্রন দান করে, দান করে, ঠিক আছে। এটা দেখো, এই যে আমি একটু আগে যেটা বললাম, জাগ্রত বিদ্যান দিয়ে খুব ভালো করে মনে রাখতে পারবা, জাগ্রত বিদ্যান। তোমরা তো ঘুমন্ত না, তোমরা তো কি জাগ্রত, তুমি দেখো এখানে চাইলেই এটা কি করতে পারবা? মনে রাখতে পারবা, জাগ্রত বিদ্যান, ঠিক আছে। ওকে, সো জাগ্রত বিদ্যান। সো দেখো, জাগ্রত এখানে বর্গীয় জ আকার দিয়ে বোঝাচ্ছে জারক, আর গ্রত মানে গ্রহণ, বৈরসিকার দিয়ে বোঝাচ্ছে বিজারক, আর দান মানে দান করে। তাহলে দেখো, জাগ্রত বিদ্যান মানে কি? জারক ইলেকট্রন গ্রহণ করে, বিজারক ইলেকট্রন কি করে? দান করে। এখন এই যে PbI4 গঠিত হয় না, এটা যদি কেন জিজ্ঞেস করি, একটু খেয়াল করো। PbI4 এর ক্ষেত্রে Pb4+ হবে, আর I মাইনাস হবে, তাই না ভাইরা? হ্যাঁ ভাইয়া, I মাইনাস হবে। এবার PbI4+ যেটা আছে, এটা কিন্তু ভাইয়া তীব্র জারক। এটা কি ভাইয়া? তীব্র জারক। এখানে I মাইনাস, এটা কি ভাইয়া? I মাইনাস, এটা হচ্ছে তীব্র বিজারক। এখন যখন I মাইনাস, এরা কি বিজারক, তাহলে ইলেকট্রন কি করবে? বিদান। বিজারক কি করে? দান করে, তাহলে ইলেকট্রন দান করবে। আর Pb4+, এরা কি বিজারক, তাহলে কি করবে? সরি, জারক, এরা কি করবে? গ্রহণ করবে। Pb4+ হচ্ছে জারক, গ্রহণ করবে। I মাইনাস বিজারক, দান করবে, তাহলে এরা দান করবে, এরা গ্রহণ করবে। এখন Pb4+ যদি ইলেকট্রন গ্রহণ করে, লেডের স্টেবল আয়ন কিন্তু হচ্ছে, মনে রাখবা ভাইয়ারা, Pb2+ যেটা, এটা কিন্তু স্টেবল, Pb2+ কি? স্টেবল। তাহলে ইলেকট্রন যদি সে গ্রহণ করে, তুমি একটু খেয়াল করো তো ভাইয়া, ইলেকট্রন যদি গ্রহণ করে, তাহলে সে কি হয়ে যাবে? সে তো জারক, তাহলে সে ইলেকট্রন গ্রহণ করে কি হয়ে যাবে? Pb2+ হয়ে যাবে। PB কি হয়ে যাবে? 2+ হয়ে যাবে, 2+ হয়ে যাবে। তুমি একটু খেয়াল করো, PbI2-তে Pb কি আয়ন আছে? PbI2-তে Pb2 কি আয়ন আছে? +2 আয়ন আছে, যেটা বেশি স্টেবল। তাহলে Pb4+, এটা ইলেকট্রন কি করে? গ্রহণ করে কি হয়ে যায়? Pb2+ হয়ে যায়। আর I মাইনাস ইলেকট্রন তো দান করতে চায়। সো যখন তুমি PbI4 চিন্তা করবে, এখানে Pb4+ থাকে, এটা কিন্তু স্টেবল আয়ন না। তাছাড়াও সে তীব্র জারক, সে ইলেকট্রন গ্রহণ করার জন্য বসে আছে, সে উন্মুখ হয়ে বসে আছে। আর I মাইনাস তীব্র বিজারক, সে কি করে? ইলেকট্রন দান করার জন্য বসে আছে, যার জন্য Pb4+টা খুব বেশি স্টেবল হয় না, যার জন্য এই PbI4 গঠিত হয় না। আচ্ছা, খুব সহজ ভাষায় অ্যান্সার কি দিবা ভাইয়া? লেডের Pb2+টা হচ্ছে স্টেবল, Pb4+টা স্টেবল না। যদিও হয়, সে ইলেকট্রন গ্রহণ করে Pb2+-এ কনভার্ট হয়ে যায়। কি বললাম? লেডের Pb2+টা স্টেবল। যদিও তুমি কোথাও দেখো Pb4+ আছে, মানে লেড 4+ আছে, তাহলে সে অ্যাকচুয়ালি স্টেবল থাকে না, সে ইলেকট্রন গ্রহণ করে, আশেপাশ কারো থেকে ইলেকট্রন গ্রহণ করে লেড 2+-এই কনভার্ট হয়ে যায়। সো PbI2 সম্ভব, PbI4 সম্ভব না।
তাহলে এইখানে যে PbI4 দিয়ে রাখছি আমরা, এইখানে ডান পাশে একটু তাকাও টপ কর্নারে, এখানে যে PbI4 এটা কি সম্ভব? উত্তর হচ্ছে না। PbBr4 সম্ভব না। PbCl4 এটা আসলে সম্ভব, তবে এটা খুব বেশি স্টেবল না। মনে রাখবা PbCl4 এটা হইলেও নট মোর স্টেবল, নট স্টেবল, নট স্টেবল। এটা হয় বাট এটা খুব বেশি কি না, স্টেবল না। সো এটা মনে রাখবো আমরা। সো PbI4 হয় না, PbBr4 হয় না। এই যে এখানে লিখছি I মাইনাস তীব্র বিজারক, Br মাইনাস যেটা এটাও ভাইয়া, Br মাইনাস যেটা এটাও কি তীব্র বিজারক, এরাও কি করে, ইলেকট্রন দান করে। সো স্বাভাবিকভাবেই Pb2+ যে আয়নটা আছে সেটা বেশি স্টেবল হয়ে যাচ্ছে। PbCl4 হইতে পারে বাট এটা খুব বেশি স্টেবল না। দ্যাটস ইট। এই হচ্ছে মোটামুটি ভাবে আমাদের ডি ব্লক অথবা পি ব্লকের সাথে লিগেন্ডের যে বিক্রিয়াগুলো, আশা করি সবাই এটুকু বুঝছি। ওকে, সো আমরা এখন হচ্ছে পরের টাইপটা আসবো। আমরা অলরেডি 8টা টাইপ পড়ে ফেলছি ইনঅর্গানিক রিঅ্যাকশনের। এখন হচ্ছে আমাদের টাইপ 9। টাইপ 9 হচ্ছে ভাইয়া তাপের সাথে রিলেটেড। মনে রাখবা রিলেটেড উইথ হিট, মানে তুমি তাপ দিলে এখানে কি হবে। এখন খেয়াল করো ভাইয়া, যদি তুমি ধাতব কার্বনেট এটাকে যদি তাপ দাও তাহলে কি হবে? ধাতব কার্বনেট এটাকে যদি তাপ দাও, ধাতব কার্বনেট এটাকে যদি তাপ দাও তাহলে কি হবে? তো তাপ দিলে স্বাভাবিকভাবেই এটা কি হবে? এটা হচ্ছে মেটাল অক্সাইড হবে, মেটাল অক্সাইড, মেটাল অক্সাইড হবে। আর কি হবে ভাইয়া? কার্বন ডাইঅক্সাইড হবে। এটা খুবই নর্মাল সিনারিও, মেটাল অক্সাইড হবে প্লাস কার্বন ডাইঅক্সাইড হবে। এখন এখানে একটা ছোট্ট ঝামেলা আছে, সূক্ষ্ম একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে সবাই না এই বিক্রিয়াটায় অংশগ্রহণ করে না। এই যে মেটাল অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড বলতেছো, এটা সবাই বিক্রিয়া অংশগ্রহণ করে না। এখানে ব্যতিক্রম আছে ভাইয়া, ব্যতিক্রম। ব্যতিক্রম হচ্ছে গ্রুপ 1-এর, ব্যতিক্রম হচ্ছে গ্রুপ 1-এর যে কার্বনেটগুলো আছে সেগুলো। এখন তুমি বলবা ভাই গ্রুপ 1-এর মধ্যে কারা কারা আছে? গ্রুপ 1-এর মধ্যে তুমি জানো অলরেডি, লিথিয়াম আছে, সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, রুবিডিয়াম আছে, সিজিয়াম আছে। ফ্রান্সিয়াম আমরা নিই না, ফ্রান্সিয়াম লিকুইড, তাই। তাহলে এখানে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, তারপর কে? সিজিয়াম, সিজিয়াম। এখন কথা হচ্ছে ভাইয়া এইখানে ব্যতিক্রমের মধ্যে শুধুমাত্র সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম আর সিজিয়াম আসতেছে, বাট লিথিয়াম আসতেছে না। এখন কথা হচ্ছে ভাই এটা কেন হয়েছে? এই জিনিসটা ব্যাখ্যা করার জন্য তোমাকে একটু আগে ফিরে যেতে হবে, বা তুমি যখন পোলারায়নের যে লেকচারগুলো আছে সেইখানে যখন দেখবা ফাজানের পোলারায়ন নীতি, ওইখানে তুমি এটার ব্যাখ্যাটা পাবা। ওইখানে আমরা একটা নিয়ম পড়ছিলাম, পোলারায়ন, পোলারায়ন, পোলারায়ন সমানুপাতিক, সমানুপাতিক 1/1 তাপীয়, 1 সমানুপাতিক 1 তাপীয় স্থিতি। এটার মানে হচ্ছে ভাইয়া তোমার পোলারায়ন যত বেশি হবে তার তাপীয় স্থিতি তত কম হবে, আর পোলারায়ন যত কম হবে তার তাপীয় স্থিতি তত বেশি হবে। এখন তুমি চিন্তা করো গ্রুপ 1-এ লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এদের সবার কি চার্জ সেম? মনে করে দেখো, আমরা যখন ফাজান পড়বো দেখবা ওইখানে আমরা চার্জকে প্রায়োরিটি দিব, তারপর পিএনজিসিকে প্রায়োরিটি দিব, তারপর হচ্ছে আমরা সাইজকে প্রায়োরিটি দিব। এখন লিথিয়ামের সাইজ অনেক ছোট, অনেক ছোট, লিথিয়ামের সাইজ অনেক ছোট। তাহলে তার সাইজ ছোট হলে ছোট মরিচের ঝাল বেশি, এভাবে যদি চিন্তা করো তাহলে তার পোলারায়ন অনেক বেশি, তাহলে তার তাপীয় স্থিতি অনেক কম। চিন্তা করো লিথিয়াম সবচেয়ে ছোট সাইজ, সবার বামে, হাইড্রোজেনের ঠিক নিচে আছে, তাহলে সবার বামে আবার সবার উপরে, তার উপরে যদিও হাইড্রোজেন, বাট হাইড্রোজেন তো আমার কনসার্নের জায়গা না এখানে। সো সবার বামে সবার উপরে আছে। তুমি লিথিয়ামের অবস্থানটা চিন্তা করো, তাহলে তুমি দেখো লিথিয়ামের সাইজ অনেক 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 ছোট, তাহলে ছোট মরিচের ঝাল বেশি, ওটা দিয়ে যদি চিন্তা করো লিথিয়ামের সাইজ অনেক ছোট, তাহলে তার পোলারায়ন অনেক বেশি, তাহলে তার তাপীয় স্থিতি অনেক কম, যার জন্য তাকে তাপ দিলেই খুব সহজেই ভেঙে যাবে। বাট সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এদের পোলারায়ন খুব বেশি হয় না, যার জন্য তাদের তাপীয় স্থিতি কি হয়? পোলারায়ন খুব কম, তাই তাদের তাপীয় স্থিতি অনেক বেশি হয়, যার জন্য তুমি যখন তাকে তাপ দিবা সে খুব সহজে ভাঙতে চাবে না। তাহলে এখানে খেয়াল রাখতে হবে ভাইয়া, এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে ব্যতিক্রম হচ্ছে, ব্যাখ্যাটা কিন্তু আমি এখানে দিলাম, ব্যাখ্যাটা কিন্তু এখানে দিলাম, তুমি ব্যাখ্যাটার আরো প্রপারলি বুঝতে পারবা যখন তুমি হচ্ছে ফাজানের নীতি পড়বা, পোলারিটি এন্ড পোলারাইজেশন, ওইখানেও আমরা দেখাইছি এটা, তুমি যখন লেকচারগুলো আপলোড হবে স্টেপ বাই স্টেপ দেখতে পারবা, ওইখানে এটা পড়াইছি যে ভাই পোলারায়ন সমানুপাতিক 1 তাপীয় স্থিতি, পোলারায়ন যত বেশি তাপীয় স্থিতি তত কম, খুব সহজেই সে ভেঙে যাবে। তাহলে লিথিয়াম কার্বনেট তুমি যদি এটাকে তাপ দাও এটা ভেঙে যাবে, কি হবে? লিথিয়াম অক্সাইড হবে, আর কি হবে? কার্বন ডাইঅক্সাইড হবে। ম্যাগনেসিয়াম কার্বনেট এটাকে যদি তুমি তাপ দাও এটা কি হবে? ম্যাগনেসিয়াম অক্সাইড হবে, আর কি হবে? কার্বন ডাইঅক্সাইড হবে। ক্যালসিয়াম কার্বনেট এটাকে যদি তুমি তাপ দাও ক্যালসিয়াম অক্সাইড হবে, আর কি হবে? কার্বন ডাইঅক্সাইড হবে। স্ট্রনসিয়াম কার্বনেট এটাকে যদি তাপ দাও স্ট্রনসিয়াম অক্সাইড হবে, আর কি হবে? কার্বন ডাইঅক্সাইড হবে। বাট তুমি যদি এখানে সোডিয়াম কার্বনেটকে তাপ দাও এটা কিন্তু খুব সহজে ভাঙবে
না। সোডিয়াম কার্বনেট কিন্তু তুমি যদি এরকম চিন্তা করো যে ভাই আমি সোডিয়াম কার্বনেটকে যদি তাপ মারি, হ্যাঁ, তাহলে এটা কি ভাঙবে না? উত্তর হচ্ছে না, এই বিক্রিয়া হয় না। লিথিয়াম কার্বনেট সোডিয়াম কার্বনেট তাপীয় স্থিতি অনেক বেশি। আসলে ভাঙে না বলা ঠিক না, এটা খুব সহজে ভাঙে না আর কি। তো তাপীয় স্থিতি অনেক বেশি। ওকে, সো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা যে ধাতব কার্বনেটকে তুমি যদি তাপ দিতে চাও, মেটাল অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড হবে। গ্রুপ 1 এর সবাই ভাঙে না ভাইয়া, শুধুমাত্র লিথিয়াম ভাঙে। মনে রাখবা লিথিয়ামের অবস্থান কোথায়? গ্রুপ 1 এ। লিথিয়ামের অবস্থান কোথায়? গ্রুপ 1 এ। লিথিয়ামের অবস্থান গ্রুপ 1 এ, কিন্তু সে আসলে মনে মনে গ্রুপ 2 এর মতো আচরণ করে। আসলে থাকে না যে আমি গ্রুপ 1 এ থাকলেও আমার যে আচরণ অ্যাটিটিউড সবই কি হবে? গ্রুপ 2 এর মতো হবে। কারণ তার বৈশিষ্ট্যগুলো তুমি মনে করে দেখো, তোমাদের যখন বিক্রিয়া পড়াইছিলাম, লিথিয়াম কিন্তু নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করছিল, আর কেউ কিন্তু বিক্রিয়া করে নাই। ওয়ারাস তুমি দেখছিলা গ্রুপ 2 এ যারা ছিল মোটামুটি সবাই কিন্তু নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করছিল। ক্যালসিয়াম, তারপরে ছিল স্ট্রনসিয়াম, এরা কিন্তু নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করছিল। সো গ্রুপ 1 এর লিথিয়াম একমাত্র লিথিয়াম গ্রুপ 2 এর মতো আচরণ দেখায়। আশা করি সবাই এটুকু বুঝতে পারছে। ওকে, সো তাহলে হচ্ছে আমরা এবার ধাতব সালফেটের ক্ষেত্রে চিন্তা করি। আমরা ধাতব কার্বনেটকে কিন্তু তাপ দিলাম, এবার হচ্ছে আমরা ধাতব সালফেটকে তাপ দিব। ধাতব সালফেট এটাকে তাপ দিব, ঠিক আছে, এটাকে তাপ দিব। সো এই ক্ষেত্রে কি হবে? ধাতব সালফেটকে এই ক্ষেত্রে তাপ দিলে, এটাকে তুমি যদি তাপ দাও, তাপ দেওয়াটা দুইভাবে দেওয়া যেতে পারে, দুইভাবে, ঠিক আছে। তাপ দেওয়াটা দুইভাবে দেওয়া যেতে পারে। একটা হচ্ছে মেটাল অক্সাইড হবে, একটা হচ্ছে মেটাল অক্সাইড প্লাস কি হবে এখানে? সালফার ট্রাইঅক্সাইড। এটা হচ্ছে একটা রাস্তা, এটা হচ্ছে একটা রাস্তা। বাট তুমি যদি এইখানে এই তাপটা এই যে তুমি তাপটা দিচ্ছ, এই তাপটা যদি তুমি এরকম করো 800 ডিগ্রি সেলসিয়াসের বেশি দিয়ে দাও, 800 ডিগ্রি সেলসিয়াসের বেশি দিয়ে দাও, গ্রেটার দেন 800 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এখানে কি হবে? এইখানেও মেটাল অক্সাইড হবে, এইখানেও মেটাল অক্সাইডই হবে, সমস্যা নাই, সমস্যা এইখানেও নাই, মেটাল অক্সাইড হবে। বাট এখানে একটা সূক্ষ্ম কাহিনী হবে। এখানে এই যে তুমি সালফার ট্রাইঅক্সাইডটা আছে না, এই সালফার ট্রাইঅক্সাইডটা আবার ভেঙে যাবে, সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন হয়ে যাবে। তাহলে এখানে কি হবে? সালফার ডাইঅক্সাইড প্লাস কি হয়ে যাবে? অক্সিজেন হয়ে যাবে। তাহলে এবার দেখো আমরা একটু করে ফেলি। সো 800 ডিগ্রি সেলসিয়াসের উপরে যদি দাও তাহলে এই পাশের কাহিনী, 800 ডিগ্রি সেলসিয়াসের নিচে যদি দাও তাহলে এই পাশের কাহিনী। তাহলে এখানে যে তাপ দাও তাহলে কি হবে? লিথিয়াম অক্সাইড প্লাস সালফার ট্রাইঅক্সাইড। এইখানেও খেয়াল করে দেখো, এইখানেও তুমি যখন খেয়াল করছো কিনা জানি না, আমি গ্রুপ 1 এর কারে কারে বাদ দিছি, একটু খেয়াল করে দেখো তো। গ্রুপ 1 এর কারে কারে বাদ দিছি? সবাই হয় গ্রুপ 1। এখানেও কিন্তু ব্যতিক্রম আছে ভাইয়া, গ্রুপ 1 এই কিন্তু ব্যতিক্রম, গ্রুপ 1 কিন্তু ব্যতিক্রম, গ্রুপ 1 ভাঙে না, গ্রুপ 1 ভাঙে না, গ্রুপ 1 ব্যতিক্রম, এক্সেপ্ট লিথিয়াম, এক্সেপ্ট লিথিয়াম। লিথিয়ামের মধ্যে ভাইয়া একটু আগে আমি তোমার বলছিলাম, লিথিয়াম যদিও থাকে গ্রুপ 1 এ, বাট তার আচরণ সব কি গ্রুপ 2 এর মতো। মনে রাখবা, গ্রুপ 1 এর মধ্যে লিথিয়াম থাকে গ্রুপ 1 এ, বাট তার আচরণ কি ভাই? গ্রুপ 2 এর মতো। কারা কারা দেয় না? সোডিয়াম, তারপর হচ্ছে পটাশিয়াম, তারপর হচ্ছে রুবিডিয়াম, তারপর হচ্ছে সিজিয়াম। এরা কি করে না ভাইয়া? এরা ভাঙে না, শুধুমাত্র লিথিয়ামটাই ভাঙে। এদের সালফেট কি হয় না? ভাঙে না। বাট শুধুমাত্র লিথিয়ামের সালফেট ভাঙে। কারণ কি ভাইয়া? কারণ আগেরটাই, একটু আগে যে কারণটা দেখছিলা, পোলার আয়ন যত বেশি তার তাপীয় স্থিতি তত কম। লিথিয়ামের সাইজ অনেক কম, তাই এখানে পোলার আয়ন অনেক বেশি হয়, তাই তার তাপীয় স্থিতি অনেক কম হয়। দ্যাটস ইট। তো স্বাভাবিকভাবে ম্যাগনেসিয়াম সালফেট এটাকে যদি তুমি ভাঙো তাহলে এখানে কি হবে? ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস কি হবে? সালফার ট্রাইঅক্সাইড। সেম ভাবে তুমি যদি এখানে জিঙ্ক সালফেটকে ভাঙো, এটা কি হবে? জিঙ্ক অক্সাইড প্লাস এখানে কি হবে? সালফার ট্রাইঅক্সাইড। এখানে যদি তুমি লেড সালফেটকে ভাঙো, এটা কি হবে? লেড অক্সাইড প্লাস কি হবে? সালফার ট্রাইঅক্সাইড। ফেরাস সালফেটকে যদি তুমি ভাঙো, আয়রন অক্সাইড আর কি হবে? সালফার ট্রাইঅক্সাইড। হ্যাঁ, আচ্ছা, ফেরাস সালফেট যুক্ত সাতানো পানি। তো তুমি যদি তাপ দাও ফার্স্টে, এখানে কি হবে? পানি শুকায় যাবে, তাহলে এখানে কি হবে? ফেরাস সালফেট হবে। ফার্স্টে পানি উড়ে যাবে, পানি উড়ে গেল, তারপর তুমি যদি তাপ দাও ভাইয়া, তাহলে এখানে কি হবে? আগের মতোই ভাইয়া, ফেরাস অক্সাইড প্লাস কি হবে? সালফার ট্রাইঅক্সাইড। এই পাশে আমি একটা ছোট্ট বিক্রিয়া দেখাইতেছি। যদি কখনো তুমি ভাবো যে ভাইয়া আমি এইখানে ধরেন 800 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপ দিতেছি, এখানে আমি বিয়োজিত করার জন্য 800 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপ দিছি, তাহলে এখানে প্রোডাক্টগুলো কি হবে? আমি একটাই দেখাচ্ছি, বাকিগুলো তোমরা বুঝবা। ম্যাগনেসিয়াম অক্সাইড হবে, আর সাথে আরও কি হবে? সালফার ডাইঅক্সাইড হবে, সেই সাথে আবার নতুন করে একটা প্রোডাক্ট আসবে, সেটা হচ্ছে অক্সিজেন। সো তোমাকে খেয়াল করতে হবে, তুমি কি 800 ডিগ্রি সেলসিয়াসের উপরে দিচ্ছ নাকি 800 ডিগ্রি সেলসিয়াসের নিচে দিচ্ছ। নিচে হলে এইভাবে ভাঙবে, আর যদি উপরে দাও তাহলে এইভাবে ভাঙবে। সালফেটের আর কার্বনেটের বিয়োজন কিন্তু মোটামুটিভাবে লজিক অ্যান্ড কন্ডিশন মোটামুটিভাবে সেম, বাট একই জিনিস গ্রুপ 1 এর ক্ষেত্রে যেরকম ব্যতিক্রম ছিল, এখানেও সেম জিনিস। কার্বনেটের ক্ষেত্রেও কিন্তু কি ছিল? আমার এই জায়গাটায় ব্যতিক্রম ছিল। আশা করি সবাই এটুকু বুঝতে পারছো। সো আশা করি আমরা এটা সবাই বুঝতে পারছি। সো এইবার চলো হচ্ছে আমরা ধাতব নাইট্রেট এটাকে তাপ দিয়ে দেখি কি অবস্থা হয়। সো ধাতব নাইট্রেট এটাকে যদি তাপ দেই,
এখানে যে তাপ দিই আমরা, হিট দিলাম, তাহলে এখানে যেটা হবে সেটা হবে মেটাল অক্সাইড প্লাস নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন। এই হচ্ছে সিনারিও। তুমি যদি তাপ দাও এই সিনারিওটাই হবে ভাইয়া, এই সিনারিওটাই হবে। ফার্স্টে তুমি মেটাল অক্সাইড পাবা, প্লাস নাইট্রোজেন ডাইঅক্সাইড পাবা, প্লাস অক্সিজেন পাবা। এখন এইখানেও কি ভাই আগের মতোই ব্যতিক্রম সিনারিও আছে? এক্স্যাক্টলি ভাইয়া, এইখানেও আগের মতোই সিনারিও আছে, বাট একটু সূক্ষ্ম ঝামেলা আছে, ঝামেলাটা আমি পরে সলভ করতেছি, বাট আমি এটা বলে রাখি। ধরো লিথিয়াম নাইট্রেট, হ্যাঁ, লিথিয়াম নাইট্রেটকে তুমি তাপ দিছো, তাহলে এখানে কি তৈরি হবে? লিথিয়াম অক্সাইড Li2O প্লাস হচ্ছে কি নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস কি ভাইয়া অক্সিজেন। হ্যাঁ, ঠিক আছে, ওকে। সো ম্যাগনেসিয়াম নাইট্রেট, এটাকে যে তুমি তাপ দাও, এখানে কি হবে? ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস কি প্লাস হচ্ছে অক্সিজেন। ওকে, সো একইভাবে যদি আমরা এটার মধ্যেও তাপ দিই, তাহলে এখানে কি হবে? এখানেও হবে ক্যালসিয়াম অক্সাইড প্লাস হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস হচ্ছে কি ভাইয়া অক্সিজেন। সেমভাবে তুমি যদি এখানে চিন্তা করো লেড নাইট্রেট, এটাকে দিব লেড অক্সাইড প্লাস হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস কি এখানে প্লাস হচ্ছে অক্সিজেন। সিলভার নাইট্রেট, এটাকে যদি তুমি তাপ দাও, এখানে হয়ে যাবে সিলভার অক্সাইড প্লাস নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন। যদিও এখানে এই সিলভার অক্সাইডটা এটা আনস্টেবল, এটা আবার ভেঙে যায়, সিলভার প্লাস অক্সিজেন কনভার্ট করে, ওটা না লিখলেও চলতেছে, খুব বেশি সমস্যা এখানে নাই। সিলভার অক্সাইডটা আবার ভেঙে যায়, এটা আনস্টেবল, সেটা ভেঙে আবার অন্য প্রোডাক্ট করে, সেটা হচ্ছে সিলভার প্লাস অক্সিজেন, না লিখলেও হবে। বাট মোটামুটিভাবে তুমি যদি নাইট্রেটকে তাপ দাও, এই হচ্ছে সিনারিও। অক্সাইড হবে, মেটাল অক্সাইড হবে, প্লাস নাইট্রোজেন ডাইঅক্সাইড হবে, প্লাস অক্সিজেন হবে। তাহলে এই ক্ষেত্রে নিয়মটা বুঝাই যাচ্ছে যে দেখো সেও কিন্তু গ্রুপ 2 এর মতো আচরণ করতেছে। এখন কথা হচ্ছে গ্রুপ 1 এর আর বাকি নাইট্রেট কারা আছে? বাকি নাইট্রেট আছে লিথিয়ামের সাথে, দেখো সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, রুবিডিয়াম আছে, সিজিয়াম আছে। তো এই নাইট্রেটগুলোর মধ্যে তুমি যদি তাপ দাও, নরমালি ভাঙে না, বাট তুমি যদি এইখানে অতিরিক্ত তাপ দাও, এইখানে যদি তুমি অতিরিক্ত তাপ দাও, অতিরিক্ত তাপ দাও, তাহলে এটা কিন্তু আবার ভাঙে। এখানেও কি করবো ভাইয়া? অতিরিক্ত তাপ দিবা, এখানে যদি অতিরিক্ত তাপ দাও, তাহলে কিন্তু এটা ভাঙে। ঠিক আছে, মানে এইখানে তুমি যে পরিমাণ তাপ দিবা, এই তাপের থেকে ভাইয়া এখানে বেশি পরিমাণ তাপ দিবা, তাহলে এটা আবার ভাঙবে। এই ক্ষেত্রে কিভাবে ভাঙবে? ভাঙার নিয়মটা হচ্ছে খুবই সহজ। NaNO2 NaNO2 প্লাস অক্সিজেন, তারপর হচ্ছে KNO2 প্লাস অক্সিজেন, তারপর হচ্ছে RbNO2 প্লাস অক্সিজেন, তারপর হচ্ছে CsNO2 প্লাস হচ্ছে অক্সিজেন। এই যে ভাইয়া ভেঙে গেল। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এই যে আমরা নাইট্রেট, তারপর হচ্ছে সালফেট, তারপর হচ্ছে ভাইয়া কার্বনেট, এই যে তিনজন মানুষকে আমরা তাপ দিয়ে ভাঙলাম, তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি ভাইয়া কার্বনের ক্ষেত্রে গ্রুপ 1 এ শুধুমাত্র লিথিয়াম ভাঙে, বাকিরা কেউ ভাঙে না, এখানে একটা ব্যতিক্রম আছে। সালফেটের ক্ষেত্রেও সেম জিনিস ভাইয়া, শুধুমাত্র লিথিয়াম ভাঙতেছে, বাকিরা কেউ ভাঙতেছে না, কারণ পোলার আয়ন, এর মানের উপর তাপীয় স্থিতির সম্পর্কটা ব্যস্তানুপাতিক। যখন আমরা নাইট্রেটে আসতেছি, তখন আমরা দেখতেছি এরা স্বাভাবিকভাবে ভাঙে। গ্রুপ 1 এর ভাইয়া লিথিয়াম স্বাভাবিকভাবেই ভাঙে তাপ দিলে, কিন্তু বাকি যারা আছে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এরাও ভাঙে, কিন্তু সেক্ষেত্রে তোমার কি করতে হবে? অতিরিক্ত পরিমাণ তাপ প্রদান করতে হবে। দ্যাটস ইট। এটা কিন্তু আমার মনে রাখতে হবে ভালো করে। ওকে, সো আমরা ধাতব নাইট্রেট করে ফেললাম। এইবার হচ্ছে আমরা অক্সি অ্যাসিডকে তাপ দিব। সো এই ক্ষেত্রে আমার একটা ছোট্ট নিয়ম আছে। সো আমাদের এই নিয়মটা একটু মনে রাখতে হবে। অক্সি অ্যাসিডের ক্ষেত্রে ছোট্ট কিছু নিয়ম আছে। ছোট্ট নিয়মটা হচ্ছে অক্সিডেশন নাম্বার যদি সর্বোচ্চ হয়, ম্যাক্স হলে, অক্সিডেশন নাম্বার সর্বোচ্চ হলে এখানে তুমি কি করবা? মাইনাস পানি। মানে তোমার যদি কোথাও জারণ সংখ্যা সর্বোচ্চ হয়ে যায়, তুমি শুধু পানি বের করে দিলেই হয়ে যাবে। জারণ সংখ্যা যদি সর্বোচ্চ হয়, তুমি জাস্ট পানি বের করে দিবা, সেটাই হয়ে যাবে। এখন এখানে একটা কাহিনী আছে। ধরো তুমি অক্সি অ্যাসিড থেকে পানি বের করার জন্য তুমি কাজ করতেছো, জারণ সংখ্যা সর্বোচ্চ পাইছো, তুমি সেখানে দেখতেছো যে পানি বের করার জন্য সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ হাইড্রোজেনই নাই। সেক্ষেত্রে কি করতে হবে? সেটাকে ডাইমার বানায় নিয়ে পানি বের করতে হবে। মনে রাখবা ভাইয়া, পানি বের করার জন্য যদি হাইড্রোজেন না থাকে পর্যাপ্ত পরিমাণ, তাহলে সেটাকে ডাইমার বানায় নিয়ে তারপর সেখান থেকে আমরা পানি বের করব। এটা কিন্তু শুধুমাত্র যদি জারণ সংখ্যা সর্বোচ্চ হয় সেই ক্ষেত্রে। তাহলে জারণ সংখ্যা সর্বোচ্চ হলে আমরা কি করব ভাইয়া? জাস্ট মাইনাস পানি করে দিব। এখন কথা হচ্ছে যদি জারণ সংখ্যা সর্বোচ্চ না হয়, অক্সিডেশন নাম্বার ম্যাক্স না হলে
ম্যাক্স না হলে, এবার ম্যাক্স না হলে কি হবে, এইটার জন্য কিন্তু আমরা একদম ক্লাসের শুরুতে তোমাকে এই জিনিসটা পড়াইছিলাম ভাইয়া। অক্সিডেশন নাম্বার যদি সর্বোচ্চ না হয় তাহলে সেই ক্ষেত্রে আমার বিক্রিয়া যেটা হবে সেটা হচ্ছে আমার অসামঞ্জস্য বিক্রিয়া। মনে রাখবো ভাইয়া, অক্সিডেশন নাম্বার যদি সর্বোচ্চ না হয় কোথাও তাহলে সেটা কি হবে, অসামঞ্জস্য বিক্রিয়া হবে। সো এটা মনে রাখতে হবে, আমার অক্সিডেশন নাম্বার যদি সর্বোচ্চ না হয় তাহলে আমার সেক্ষেত্রে কি হবে, অসামঞ্জস্য বিক্রিয়া হবে। সো এটা আমার মনে রাখতে হবে। সো তোমাকে দেখতে হবে ফার্স্টে যে অক্সিডেশন নাম্বার সর্বোচ্চ কিনা, যদি সর্বোচ্চ হয় মাইনাস পানি করব। যদি পানি বের করার জন্য পর্যাপ্ত পরিমাণ হাইড্রোজেন না থাকে তাহলে 2 দিয়ে গুণ করে ডাইমার বানাবো, তারপর পানি বের করবো, বাট আমাকে পানি বের করতেই হবে এনিহাউ। আর অক্সিডেশন নাম্বার সর্বোচ্চ না হলে অসামঞ্জস্য বিক্রিয়া হবে। এবার এই ক্ষেত্রে যখন আমরা চিন্তাগুলা করব, এখানে আমাকে একটা ছোট্ট টেবিল ফলো করতে হবে, টেবিল ফলো করতে হবে। সেই টেবিলটা কি আমি একটু বলতেছি, মানে কখন কার জারণ মান কিভাবে কি বসাবো সেটা একটু খেয়াল করতে হবে। ধরো তুমি এখানে লেখলা এলিমেন্ট, এখানে তুমি লেখলা এলিমেন্ট, কোন এলিমেন্ট নিচ্ছ, কোন এলিমেন্ট নিচ্ছ, এটার সর্বোচ্চ জারণ মান কত বসাবা আর তার সর্বনিম্ন জারণ মান কত বসাবা, এটা তোমাকে একটু ঠান্ডা মাথায় মনে রাখতে হবে। এখানে বিক্রিয়া করার সময় এটা একটু মনে রাখতে হবে, একটু মনে রাখতে হবে। সো ধরো এলিমেন্ট, তারপর হচ্ছে তার ম্যাক্সিমাম জারণ মান, হ্যাঁ এলিমেন্ট, আর হচ্ছে ম্যাক্সিমাম জারণ মান, আর মিন মানে মিনিমাম জারণ মান। এলিমেন্ট ম্যাক্সিমাম জারণ মান, অক্সিডেশন নাম্বার আর মিনিমাম অক্সিডেশন নাম্বার, এটা আমাকে একটু কি করতে হবে, মনে রাখতে হবে। সো তুমি যে দুটা নিয়ম আছে এই দুটা নিয়ম ফলো করবা, আর কিছু জারণ মান মনে রাখতে হবে। ওকে, সো এখানে মৌলগুলো কারা কারা আছে, কার্বন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার, ক্লোরিন, ঠিক আছে। সো কার্বন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার, ক্লোরিন। ওকে, এবার এদের জারণ মানগুলো একটু লিখি। কার্বনের সর্বোচ্চ জারণ মান হচ্ছে +4, আর এখানে সর্বনিম্ন জারণ মান যখন করব তখন এটা বসাবো +2। নাইট্রোজেনের সর্বোচ্চ জারণ মান হচ্ছে +5, আর এইখানে তার সর্বোচ্চ জারণ মান করব হচ্ছে +2। ফসফরাসের সর্বোচ্চ জারণ মান হচ্ছে +5, আর এখানে সর্বোচ্চ জারণ মান করব হচ্ছে -3। সালফারের সর্বোচ্চ জারণ মান হচ্ছে +6, তার সর্বনিম্ন জারণ মান হচ্ছে 0। ক্লোরিনের সর্বোচ্চ জারণ মান হচ্ছে ক্লোরিনের ক্ষেত্রে হচ্ছে +5, আর এখানে হচ্ছে -1। সো এই টেবিলটা আমার কখন কাজে লাগবে, যখন আমি অসামঞ্জস্য বিক্রিয়া করবো। যে বলছিলাম না, অসামঞ্জস্য বিক্রিয়া একবার জারণ মান বাড়ে আর একবার জারণ মান কি হয়, কমে। সো আমার এই টেবিলটা কাজে লাগবে। সো তুমি সাবধানে চিন্তা করবা, জারণ মান সর্বোচ্চ হলে পানি বের করে দিবা অক্সিসিডের ক্ষেত্রে। যদি পানি বের করার জন্য পর্যাপ্ত পরিমাণ হাইড্রোজেন না থাকে 2 দিয়ে গুণ করে ডাইমার বানাবা, তারপর পানি বের করবা। যদি সর্বোচ্চ জারণ মান না হয় তাহলে অসামঞ্জস্য বিক্রিয়া জারণও হয় বিজারণও হয়, তোমাকে দুইটাই চিন্তা করতে হবে। জারণের জন্য তুমি জারণ মান এইভাবে বাড়াবা একবার, আর এটা একবার কমাবা। সো তোমাকে এইটা মনে রাখতে হবে, এই টেবিলটা আমাদের অনেক অনেক বেশি কাজে দিবে। সো চলো একটু করি। সো ফার্স্ট অফ অল এইখানে দেখো কার্বনের সর্বোচ্চ জারণ মান কত আছে এই যৌগের মধ্যে। কার্বন এটা কেন্দ্রীয় পরমাণুর জারণ মান সর্বোচ্চ এখানে কত আছে, তাহলে এটা আছে -6, এটা আছে কত -6, আর হাইড্রোজেন কত আছে, হাইড্রোজেন আছে +2, তাহলে কার্বনের এখানে সর্বোচ্চ জারণ মান আছে +4। তুমি একটু খেয়াল করো তো, কার্বনের এখানে জারণ মান সর্বোচ্চ অ্যাচিভ হয়েছে না হয় নাই? তুমি বলবো ভাইয়া কার্বনের এখানে সর্বোচ্চ জারণ মান +4ই হয়েছে, তাহলে এখানে কি বের করতে হবে, যদি জারণ মান সর্বোচ্চ হয়, জারণ মান সর্বোচ্চ +4ই হয়েছে, জারণ মান সর্বোচ্চ হলে পানি বের করে দিব। তাহলে এখান থেকে আমরা জাস্ট পানি বের করে দিব। তাহলে পানি যদি বের করে দাও, H2O বের করে দিলা, H2O, তাহলে থাকে কি কার্বন ডাইঅক্সাইড, H2CO3, দেখো হয়ে গেছে H2O প্লাস কার্বন ডাইঅক্সাইড। এবার পরেরটার ক্ষেত্রে যদি চিন্তা করি, দেখো পরেরটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, দেখো ভাইয়ারা পরেরটার ক্ষেত্রে চিন্তা করি, দেখো ভাইয়ারা এখানে সালফারের জারণ মান কত ভাইয়া, এখানে সালফারের জারণ মান, এই যে এইখানে সালফারের জারণ মান কত, সালফারের এখানে জারণ মান হচ্ছে +6। সালফারের জারণ মান সর্বোচ্চ কত হয়, সালফারের জারণ মান সর্বোচ্চ কত হয়, +6। সালফারের সর্বোচ্চ জারণ মান হচ্ছে +6। যদি +6 হয় ভাইয়া, তুমি শুধুমাত্র পানি বের করবা, তাইলেই হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে কি করবা, পানি বের করে দিবা। তাহলে পানি বের করে দিলা, H2O প্লাস কি সালফার ট্রাইঅক্সাইড, শেষ ভাইয়া। ওকে শেষ। এইবার পরেরটাতে একটু ভালো করে খেয়াল করবা, পরেরটাতে খেয়াল করবা, H2SO3, তাহলে এখানে আছে -6, এটা আছে +2, -6 +2, এখানে আছে কি +4। এই দেখো ভাইয়া সর্বোচ্চ জারণ মান +4 হয় নাই। তাহলে এইবার কি করতে হবে, তোমাকে অসামঞ্জস্য বিক্রিয়া করতে হবে। ভালো করে খেয়াল করো, সালফারের সর্বোচ্চ জারণ মান কত, +6, সর্বোচ্চ জারণ মান +6, তাহলে +6 কিন্তু হয় নাই। তাহলে এবার এটাকে অসামঞ্জস্য বিক্রিয়া করতে হবে, এটাকে কি করতে হবে, অসামঞ্জস্য বিক্রিয়া করতে হবে। একবার জারণ মান বাড়াইতে হবে, একবার জারণ মান কমাইতে হবে। তাহলে সালফারকে তুমি যদি চিন্তা করো, সালফার অলরেডি সে +4 কন্ডিশনে আছে, তাহলে এমনভাবে যাইতে হবে তাহলে যাতে তুমি চিন্তা করতে পারো, +4 থেকে তোমার একবার বাড়াইতে হবে, একবার কমাইতে হবে। একবার বাড়াতে হবে, বাড়াইলে কি হবে, একবার বাড়াতে হবে, বাড়াইলে হবে জারণ,
একবার বাড়াতে হবে। অসামঞ্জস্য বিক্রিয়ার সংজ্ঞা কিন্তু আমি আজকে ক্লাসের শুরুতেই পড়াইছি। একবার বাড়াতে হবে, আরেকবার কি করতে হবে, কমাতে হবে। সালফারের জারণ মান একবার বাড়াতে হবে, আরেকবার কি করতে হবে, কমাতে হবে। এখন তুমি যখন এটাকে তাপ দিবা, এমন একটা যৌগ তৈরি করতে হবে জানে বাড়ায় তুমি কত বানাবা, এখানে +6 বানাবা, সর্বোচ্চটা বানাবা, আর কমায় কত বানাবা, 0 বানাবা, সর্বনিম্ন বানাবা। তাহলে এমন একটা যৌগ বানাইতে হবে যেখানে সালফারের জারণ মান +6 বানাইতে হবে। সালফারের জারণ মান +6 হচ্ছে H2SO4 প্লাস সর্বোচ্চ জারণ মান হয়ে গেছে। এখানে কিন্তু সালফারের সর্বোচ্চ জারণ মান অলরেডি অ্যাচিভ হয়ে গেছে ভাইয়া, এখানে সালফারের জারণ মান +6 হয়ে গেছে। এখন এমন একটা যৌগ বানাইতে হবে যেখানে সালফারের জারণ মান 0। এটা কি ভাইয়া? এটা হচ্ছে শুধু সালফার। শুধু সালফার হলেই সালফারের জারণ মান 0 হবে। দেখো ভাইয়া, এখানে তার জারণ মান সর্বোচ্চ হয় নাই, তাই আমাকে কি করতে হয়েছে, অসামঞ্জস্য বিক্রিয়া করতে হয়েছে। ওকে, সো আশা করি বুঝে গেছি এটা। এবার দেখো আমরা যদি এইখানে চিন্তা করি নাইট্রিক অ্যাসিড, হ্যাঁ নাইট্রিক অ্যাসিডের জারণ মান কত, এখানে -6 + 1 তাহলে হচ্ছে +5। নাইট্রিক অ্যাসিডের জারণ মান কত, +5। তাহলে এখন কি করবো ভাইয়া, পানি বের করে ফেলবো। এখন কি করে ফেলবো, পানি বের করে ফেলবো। বাট এখানে একটু ঝামেলা আছে। নাইট্রোজেনের সর্বোচ্চ জারণ মান কিন্তু +5ই হয়েছে, বাট সমস্যা হয়েছে এখানে পানি বের করার জন্য হাইড্রোজেন নাই। পানি বের করার মতো হাইড্রোজেন নাই। অক্সিডেশন নাম্বার সর্বোচ্চ হইলে কি করতে হবে, পানি বের করতে হবে। পানি বের করার মতো হাইড্রোজেন এখানে নাই। তাহলে কি করতে হবে, এটাকে 2 দিয়ে গুণ করে আগে ডাইমার বানাও। H2N2O6 এইবার তুমি কি করবা ভাইয়া, H2N2O6 বানাইলা। কেন H2N2O6 বানাইলা? কারণ তোমার জারণ সংখ্যা সর্বোচ্চ হয়েছে, তুমি জানো পানি বের করতে হবে। পানি বের করার জন্য সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ হাইড্রোজেন এইখানে নাই। হাইড্রোজেন আছে একটা, আর পানি বের করতে গেলে হাইড্রোজেন লাগবে 2টা, H2O আছে একটা। সো স্বাভাবিকভাবে এখন এটা কি করতে হবে, ডাইমার বানাইতে হবে। এখন তুমি এখান থেকে পানি বের করো, H2O। এইবার H2O করলা, আর কি করবা, N2O5 হয়ে গেছে। এই যে দেখো আমার যোগ হয়ে গেছে। সো যদি কোথাও এরকম হয়ে যায় HNO3, এটাকে তাপ দিলে কি হবে? সো এখান থেকে আমি দেখতে হবে ফার্স্টে জারণ মান কত। জারণ মান সর্বোচ্চ হয়েছে, হ্যাঁ ভাই হয়েছে, তাহলে পানি বের করে দিলেই হয়ে যাবে। পানি বের করার জন্য সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ হাইড্রোজেন নাই, তাহলে 2 দিয়ে গুণ করে ডাইমার বানাইছি। এইবার এখান থেকে পানি বের করো, H2O, 2টা হাইড্রোজেন চলে গেছে, একটা অক্সিজেন চলে গেছে, তাহলে অক্সিজেন রয়ে গেছে 5টা, 2টা নাইট্রোজেন মিলে গেছে, শেষ। এবার দেখো পরেরটা যদি করি, এইবার দেখো পরেরটার ক্ষেত্রে এখানে অক্সিজেনের জারণ মান কত আছে, -3, এটা আছে +3, তাহলে বোরনের ক্ষেত্রে এটা কত আছে, -6, আর এটা আছে +3, তাহলে এটা আছে +3। বোরনের ক্ষেত্রে এটা কত আছে, +3 আছে। সো এটার ক্ষেত্রে বোরনের সর্বোচ্চ জারণ মান +3 থাকে। বোরনের সর্বোচ্চ, এটা কিন্তু ম্যাক্স, এটা কিন্তু কি বোরনের সর্বোচ্চ জারণ মান ম্যাক্স, এটাই কিন্তু ম্যাক্স। তাহলে এখান থেকে কি করবো, জাস্ট পানি বের করে ফেলবো। তাহলে H2O প্লাস, তারপর H2O, 2টা হাইড্রোজেন চলে গেছে, তাহলে একটা হাইড্রোজেন আছে, তাহলে একটা হাইড্রোজেন, একটা বোরন, 3টা অক্সিজেন ছিল, তাহলে HbO2। সো আমি আশা করি বুঝাইতে পারছি যে অক্সিজেনের ক্ষেত্রে তুমি যখন তাপ দিবা তখন তুমি কিভাবে চিন্তা করবা। সো আমি কিন্তু একটা অসামঞ্জস্য বিক্রিয়া দেখাইছি। জারণ মান সর্বোচ্চ না হলে কি হবে, জারণ মান সর্বোচ্চ হলে কি হবে, এটাও কিন্তু তোমাদেরকে দেখাইছি। এবার দেখো আমরা আরেকটা একটু দেখি H3PO4 এটার ক্ষেত্রে, হ্যাঁ। সো H3PO4, এখানে ফসফরাসের জারণ মান কত ভাইয়া, -8 + 3, তাহলে ফসফরাসের জারণ মান কি, +5 আছে, এটা ম্যাক্স, এটা কি আছে, ম্যাক্স আছে। +5 ফসফরাসের কিন্তু ম্যাক্স, +5 কি ফসফরাসের ম্যাক্স, সর্বোচ্চ জারণ মান আছে। তাহলে এখন আমি যদি এটাকে তাপ দেই, তাহলে ফার্স্টে আমি কি করব, এখান থেকে পানি বের করে ফেলবো। তাহলে H2O, পানি বের করে ফেললাম, তাহলে 2টা হাইড্রোজেন চলে গেল, একটা অক্সিজেন চলে গেল, তাহলে রইল কি ভাইয়া, একটা হাইড্রোজেন, একটা ফসফরাস, 3টা অক্সিজেন, HPO3। এইবার একটা মজার কাহিনী কি জানো, এই জায়গাটার ক্ষেত্রে HPO3 ইটসেলফ আরেকটা অক্সি অ্যাসিড। এটা কি আরেকটা অক্সি অ্যাসিড, এটা কি আরেকটা ভাইয়া, অক্সি অ্যাসিড। এটাকে তুমি আরো তাপ দিতে পারবা, এটাও কিন্তু কি ভাইয়া, অক্সি অ্যাসিড। এইবার তুমি এটাকে আরো তাপ দিতে পারবা, এটাকে কি করতে পারবা, আরো তাপ দিতে পারবা। এখানে ফসফরাসের জারণ মান বের করো, -6 + 1, তাহলে এখানে কি আছে, +5 আছে, তাহলে এখানেও কি আছে, সর্বোচ্চ অবস্থা হয়ে আছে। এটা কি হয়ে আছে, সর্বোচ্চ অবস্থা হয়েই আছে। তাহলে এবার HPO3 থেকে তুমি তাপ দিবা, কিন্তু এখান থেকে যদি পানি বের করতে চাও, এটা কিন্তু জারণ মান সর্বোচ্চ হয়ে আছে, তাহলে পানি বের করলেই হয়ে যাবে। কিন্তু পানি যে বের করবা, এখানে তো হাইড্রোজেন নাই। তাহলে এবার এটারে কি করতে হবে ভাই, আগে আপনি বাংলা 2 দিয়ে গুণ করেন, তাহলে H2P2O6, ভাইয়া 2 দিয়ে গুণ করলেন কেন, 2 দিয়ে গুণ করছি কারণ হচ্ছে পানি বের করতে গেলে হাইড্রোজেন লাগবে, আমার হাইড্রোজেন নাই, তাই 2 দিয়ে গুণ করছি। জারণ মান সর্বোচ্চ আছে, তাই পানি বের করলেই হয়ে যাবে। তাহলে এইবার আমরা এইখান থেকে পানি বের করে ফেলবো, তাহলে H2O, পানি বের করে ফেললাম, তাহলে 2টা হাইড্রোজেন চলে গেল, একটা অক্সিজেন চলে গেল, থাকবে কি, 2টা হাইড্রোজেন চলে গেছে, একটা অক্সিজেন, তাহলে P2O5 চলে আসছে। এই যে ভাইয়া আমার দেখো পুরা সিনারিওটা দাঁড়ায় গেছে। সো এইখানে আমরা কি করছি, ফার্স্টে H3PO4, তার জারণ মান সর্বোচ্চ, পানি বের করছি।
একটা অক্সিসিড পাইছি, তাহলে এখানেও তাপ দিতে পারবো। তাপ দিতে যায় আমি ফার্স্টে দেখছি এখানে ফসফরাসের জারণ মান +5 আছে, যেটা সর্বোচ্চ। সো সর্বোচ্চ যেহেতু, তাহলে এটাকে আরো তাপ দিয়ে দিতে হবে, তাহলে তাপ দিয়ে আমি পানি বের করলেই হয়ে যাবে। এখন পানি বের করার জন্য হাইড্রোজেন একটা আছে, আমি পানি বের করার জন্য তো H2O, তাহলে দুটো হাইড্রোজেন লাগবে, নাই, তাই 2 দিয়ে গুণ করছি, H2P2O6। এবার এখান থেকে পানি বের করছি H2O + P2O5, এবার একটা ঝামেলা শেষ। একটা প্রশ্ন তোমাদের মাথায় আসবে, আমি জানি যে অক্সিসিড কোনগুলো অ্যাকচুয়ালি, তুমি একটু খেয়াল করো। অক্সিসিড চেনার একটা খুবই চমৎকার উপায় আছে, আমি তোমাদের একটু বলি। হাইড্রোজেন থাকবে, অক্সিজেন থাকবে, আর আর সাথে একটা হেটারো পরমাণু থাকবে, সাথে একটা হেটারো পরমাণু থাকবে। এই হেটারো পরমাণুটা সাধারণত সালফার হয়, ফসফরাস হয়, নাইট্রোজেন হয়, ক্লোরিন হয়। তুমি একটু খেয়াল করে দেখো, হাইড্রোজেন, অক্সিজেন, সাথে একটা অন্য পরমাণু থাকবে, এটা সাধারণত সালফার। তুমি একটু খেয়াল করো, সালফার, ফসফরাস, নাইট্রোজেন, আরেকটা হচ্ছে বোরন, আরেকটা হচ্ছে বোরন। ক্লোরিনও থাকে, যেরকম HClO4, এটা কিন্তু একটা অক্সি অ্যাসিড, HClO4 এটা কিন্তু একটা অক্সি অ্যাসিড। সো এই হচ্ছে মোটামুটি অক্সি অ্যাসিড চেনার উপায়, যাতে তুমি বুঝো। তুমি একটু খেয়াল করে দেখো, এই যে এটা কিন্তু একটা অক্সি অ্যাসিড, অক্সিজেন আছে 3টা, দেখো H আছে, অক্সিজেন আছে, আর কি আছে? ফসফরাস, HPO3। দেখো হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, সেই সাথে একটা ফসফরাস আছে, তাহলে এটা একটা অক্সি অ্যাসিড। সো আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি অক্সি অ্যাসিড জিনিসগুলা কারা, এবং অক্সি অ্যাসিডে তাপ দিলে তুমি কিভাবে চিন্তা ভাবনা করবা, কিভাবে তুমি বিক্রিয়াগুলা করবা, সবার সবকিছু আশা করি ক্লিয়ার। ওকে, সো এটুকু মোটামুটি বুঝছি। আমরা এবার টাইপ 10 পড়বো। টাইপ 10 এর মধ্যে বেসিক্যালি যেটা দেখবো সেটা হচ্ছে মৌল, যে কোনো এলিমেন্ট হতে পারে, সেটা হতে পারে ধাতু, অধাতু, যে কোনো কিছু, সেটার সাথে পানির বিক্রিয়া করব অথবা সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করব। সো এইখানে তোমাকে একটু জিনিস খেয়াল করতে হবে। নর্মালি আমি হচ্ছে এখানে 2টা ক্যাটাগরিতে ভাগ করতেছি। একটা ক্যাটাগরি হচ্ছে পানি, একটা ক্যাটাগরি হচ্ছে তোমার পানি, সরি, একটা ক্যাটাগরি হচ্ছে পানি, আরেকটা ক্যাটাগরি হচ্ছে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড, আরেকটা ক্যাটাগরি হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন তোমাকে যদি বলা হয় যে ভাই ধাতু প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড এটা কি বিক্রিয়া হয়? উত্তর হচ্ছে হ্যাঁ ভাইয়া, এটা বিক্রিয়া হয়। মনে রাখবা, এটা ভালো করে মনে রাখবা, ধাতু প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া হয়। এখন তোমাকে যদি বলা হয় অধাতু প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, অধাতু প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এই বিক্রিয়াটা কি হয়? এই বিক্রিয়াটা হয়, তবে এখানে খেয়াল রাখতে হবে এই বিক্রিয়াটার একটা স্পেশাল কাহিনী আছে। এই বিক্রিয়াটা হচ্ছে একটা অসামঞ্জস্য বিক্রিয়া। এটা একটা অসামঞ্জস্য বিক্রিয়া, এটা একটা অসামঞ্জস্য বিক্রিয়া, এটা ভালো করে মনে রাখতে হবে। সো এখানে ভাইয়া অধাতু সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, সমস্যা নাই, ধাতু সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, বাট যখন অধাতু সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে এটা অসামঞ্জস্য বিক্রিয়া হবে। এবার পানির সাথে যদি চিন্তা করি, তুমি তো ফার্স্টে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে দেখে ফেললা, সবাই কিন্তু বিক্রিয়া করতেছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সবাই বিক্রিয়া করতেছে, ধাতু বলো অধাতু বলতো, গণহারে সবাই বিক্রিয়া করে, গণহারে সবাই বিক্রিয়া করে, অধাতু বিক্রিয়া করে, আবার কি ধাতু বিক্রিয়া করে। বাট এখানে খেয়াল রাখতে হবে, যখন অধাতু বিক্রিয়া করবে তখন অসামঞ্জস্য বিক্রিয়া হবে। তোমাদের এই ক্লাসের শুরুতেই কিন্তু আমি অসামঞ্জস্য বিক্রিয়াটা জিনিসটা পড়াইছি, কারণ বারবার কিন্তু এই অসামঞ্জস্য বিক্রিয়াটা লাগতেছে। সো আমি তোমাদের এই জন্য পড়ায় নিচ্ছি, একবার বাড়াবা জারণ মান আর একবার কমাবা। ওকে, সো এই ক্ষেত্রে পানির ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো, ধাতু প্লাস পানি, মনে রাখবা ধাতু প্লাস পানি এটা কিন্তু বিক্রিয়া হয়, ধাতু প্লাস পানি এই বিক্রিয়াটা হয়। এবার তোমাদের যদি বলি অধাতু প্লাস পানি, অধাতু প্লাস পানি এই বিক্রিয়া হয় না, এই বিক্রিয়া হয় না। বাট একটু কাহিনী আছে ভাইয়া, কাহিনী আছে, একটু ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা এখানে দেখো লেখা আছে, এইটা একটু ভালো করে খেয়াল করতে হবে। তাহলে সামারি কি ভাইয়া? ধাতুর সাথে পানির বিক্রিয়া হয়, হ্যাঁ হয়। অধাতুর সাথে পানির বিক্রিয়া হয় না। বাট গ্রুপ 17 এর মধ্যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন যারা আছে এরা বিক্রিয়া করে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এরা বিক্রিয়া করে। এখানে কিন্তু আয়োডিন যারা আছে, আয়োডিন এটাও কিন্তু বিক্রিয়া করে না, আয়োডিনও কিন্তু বিক্রিয়া করে না, ভালো করে খেয়াল করতে হবে। অসামঞ্জস্য বিক্রিয়া যেটা তুমি বলতেছো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, মানে ফ্লোরিন এই বিক্রিয়া দেয়, ক্লোরিন এই বিক্রিয়া দেয়, ব্রোমিন এই বিক্রিয়া দেয়, বাট আয়োডিন এই বিক্রিয়া দেয় না। ফ্লোরিন দেয়, ক্লোরিন দেয়, ব্রোমিন দেয়, বাট আয়োডিন পানির সাথে কোনো বিক্রিয়া দেয় না। সো তুমি যখন প্রশ্ন সলভ করবা বা এমসিকিউ দেখবা, খুব ভালো করে খেয়াল করতে হবে, ধাতু পানির সাথে বিক্রিয়া দেয়, অধাতু পানির সাথে বিক্রিয়া দেয় না, বাট শুধুমাত্র ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন বিক্রিয়া দেয়, আয়োডিন বিক্রিয়া দেয় না। ধাতুর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া দেয়, অধাতুর সাথেও সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া দেয়, বাট এইখানে যে বিক্রিয়াটা হয় সেটা কি? অসামঞ্জস্য বিক্রিয়া। একদম ক্লাসের শুরুতেই কিন্তু আমি অসামঞ্জস্য বিক্রিয়াটা পড়াইছিলাম। এবার দেখো, যারা এটুকু বুঝছো, আমরা একটু চিন্তা ভাবনা করি, একটু টিক চিহ্ন দিব। ছোটবেলায় টিক চিহ্ন দিতাম না, ওরকম টিক চিহ্ন দিই। চলো দেখো, বোরন এটা কি? একটা অধাতু, বোরন একটা অধাতু। অধাতু পানির সাথে কি বিক্রিয়া দেয়? অধাতু পানির সাথে বিক্রিয়া দেয় না, বিক্রিয়া দেয় না। অধাতু সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া দেয়, হ্যাঁ ভাইয়া দেয়, বাট অসামঞ্জস্য বিক্রিয়া দেয়। হয়েছে? হ্যাঁ ভাইয়া হয়েছে। কার্বন একটা অধাতু, পানির সাথে বিক্রিয়া দেয় না, দেয় না। কার্বন সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া দেয়, হ্যাঁ দেয়, অসামঞ্জস্য বিক্রিয়া দেয়। সিলিকন পানির সাথে বিক্রিয়া দেয় না, দেয় না। সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া দেয়, হ্যাঁ দেয়। নাইট্রোজেন একটা অধাতু, বিক্রিয়া দেয় না, দেয় না।
সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে অসামঞ্জস্য বিক্রিয়া। অক্সিজেন পানির সাথে বিক্রিয়া না, দেয় না। সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া, হ্যাঁ ভাইয়া দেয়, অসামঞ্জস্য বিক্রিয়া। P4 পানির সাথে দেয় না, এটা দেয়। অ্যাসিড দেয় না, এটা দেয়। এই যে ভাইয়া দেখো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, এরা কিন্তু ভাইয়া পানির সাথেও দিবে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথেও দিবে, পানির সাথেও দিবে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথেও দিবে, পানির সাথেও দিবে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথেও দিবে। বাট এখানে আয়োডিন যে আছে, আয়োডিন কি দিবে? উত্তর হচ্ছে না, আয়োডিন দিবে না, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে দিবে। এবার দেখো এরা কিন্তু লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এরা কিন্তু ধাতু। এরা কি ভাইয়া? এরা কিন্তু মেটাল, 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 হ্যাঁ মেটাল, মেটাল, মেটাল কিন্তু পানির সাথেও দিবে, আবার কি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথেও দিবে, এটার 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 সাথেও দিবে। সো এই পেজের মধ্যে আমি যেটা তোমাদেরকে দেখাইতে চাইছি সেটা হচ্ছে তোমরা খুব সহজেই কে কার সাথে বিক্রিয়া দিচ্ছে আগের স্লাইডে যেটা বললাম সেটা তোমরা এখানে রিলেট করতে পারবা। সো এবার আমরা হচ্ছে এই বিক্রিয়াগুলো একটু করব, যে এরা যে বলতেছিলাম ভাইয়া পানির সাথে বিক্রিয়া দেয়, দেয় না, এই যে ফ্লোরিন পানির সাথে বিক্রিয়া দেয় কি দেয় না, তারপর হচ্ছে ক্লোরিন এরা কি বিক্রিয়া দেয় না, দেয় না, তারপর হচ্ছে ব্রোমিন এরা কি বিক্রিয়া দেয় না, দেয় না। সো আমরা কি জানি? এরা কিন্তু বিক্রিয়া দেয়। এই বিক্রিয়াটা হবে, এই বিক্রিয়াটা হবে, ইয়েস এই বিক্রিয়াটা হবে, এই বিক্রিয়াটা কি হবে? হ্যাঁ ভাইয়া এই বিক্রিয়াটাও হবে, এই বিক্রিয়াটা কি হবে? হ্যাঁ ভাইয়া এই বিক্রিয়া হবে। এবার নিচে যেটা আছে আয়োডিন প্লাস পানি, এটা কি বিক্রিয়াটা হবে? এবার নিচে যে বিক্রিয়াটা আছে এটা কি বিক্রিয়াটা হবে? উত্তর হচ্ছে না ভাইয়া এই বিক্রিয়াটা হবে না। এবার আমরা এখানে কি বিক্রিয়া হবে এই নামটা তো অলরেডি জানি। এখানে কি বিক্রিয়া হবে? এটার ইংলিশটা হচ্ছে ডিসপ্রপোর্শনেশন, ঠিক আছে? অসামঞ্জস্য বিক্রিয়া, অসামঞ্জস্য বিক্রিয়া। কি বিক্রিয়া ভাইয়া? অসামঞ্জস্য বিক্রিয়া। এর নাম হচ্ছে অসামঞ্জস্য বিক্রিয়া। এবার একটু খেয়াল করো ভাইয়া, এখানে একটু খুব সাবধানে খেয়াল করবো। ফ্লোরিনের জারণ মান কত ভাইয়া? ফ্লোরিনের জারণ মান কত? ফ্লোরিনের জারণ মান হচ্ছে 0। ক্লোরিনের জারণ মান, ক্লোরিনের জারণ মানও 0। ব্রোমিনের জারণ মান 0। খুবই সাবধানে খেয়াল করবো, একবার বাড়াবো একবার কি করব? কমাবো। 0 থেকে মনে রাখবো ভাইয়া, একবার বাড়াবো আরেকবার কি করব? কমাবো। 0 থেকে একবারে যাব হচ্ছে +1, আরেকবার যাব -1। এই হচ্ছে তোমার অসামঞ্জস্য বিক্রিয়ার ফ্লোচার্ট। তুমি 0 থেকে একবার বাড়াইছো, বাড়াইছো মানে জারণ করছো ফ্লোরিনকে, আরেকবার ফ্লোরিনকে কি করছো? কমাইছো। তার মানে একবার কি করছো? জারণ, একবার করছো বিজারণ। জারণ সংখ্যার বৃদ্ধি মানেই জারণ, জারণ সংখ্যার হ্রাস মানেই বিজারণ। তাহলে এবার বিক্রিয়াগুলো লিখে ফেলি। একবার করব +1, আরেকবার করব -1। তাহলে একবার করব হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড, আরেকবার করব হচ্ছে HOF। হ্যাঁ এই যে দেখো ভাইয়া, তুমি একটু জারণ মানগুলো বের করো তাহলেই বুঝে যাবা। এখানে তুমি চাইলেই জারণ মানগুলো বের করলেই বুঝে যাবা। এখানে ফ্লোরিনের জারণ মান হচ্ছে -1 আর এইখানে ফ্লোরিনের জারণ মান হচ্ছে +1। তুমি চাইলে দেখতে পারো ভাইয়া, চাইলে করে দেখতে পারো। সো এই জিনিসটাই আমরা এখন রিপিট করে করে যাব। তাহলে এখন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? HCl। আর কি তৈরি করবে? HOCl। আবার ব্রোমিনের সাথে কি করবে? HBr প্লাস কি হবে ভাইয়া? HBr এর সাথে সাথে HOBr। দ্যাটস ইট। তুমি দেখো পুরা জিনিসটা কিন্তু সেম করছি। এই পাশে আমরা কি রাখছি? এই পাশে আমরা রাখছি হচ্ছে সবকিছুর জারণ মান কি ছিল? এই পাশে সবকিছুর জারণ মান, সবার জারণ মান কি রাখছি? -1। আর এই পাশে সবার জারণ মান কি রাখছি? +1 রাখছি। তুমি চাইলে দেখো সবার জারণ মান এই পাশে -1, পরে ওই পাশে জারণ মান কি রাখছি? +1 রাখছি। সো একবার বাড়ছে একবার কমছে, দ্যাটস ইট। এবার খেয়াল করো, আমরা যদি হচ্ছে এটা একটু চিন্তা করি, এখানে কি বলা হয়েছে তোমাদের কিন্তু অলরেডি আমি শিখাইছি যে অধাতু, অধাতু, অধাতু প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ অধাতু প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখানে বিক্রিয়াটা কি হবে? সো এখানে উত্তরটা কি ভাইয়া? অধাতু যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে, অধাতু যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, এখানে প্রশ্ন হচ্ছে বিক্রিয়াটা কি হয় ভাইয়া? বিক্রিয়াটা কিন্তু হয়, এই বিক্রিয়াটা কিন্তু হয়। প্রথম কথা হচ্ছে বিক্রিয়াটা হয়। পরের বিক্রিয়াটার নাম কি? বিক্রিয়াটার নাম হচ্ছে অসামঞ্জস্য বিক্রিয়া, অসামঞ্জস্য বিক্রিয়া, অসামঞ্জস্য বিক্রিয়া। ওকে, সো ক্লোরিন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে এবং এই বিক্রিয়ার নামটা কি হবে? অসামঞ্জস্য বিক্রিয়া। এখানে দুইটা কাহিনী আছে, এখানে দুইটা কাহিনী আছে। একবার হচ্ছে ক্লোরিন ঠান্ডা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে, আরেকবার ক্লোরিন বিক্রিয়া করবে গরম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। সো এইখানে তুমি যখন অসামঞ্জস্য বিক্রিয়া করবা, যখন তুমি কোল্ডে আসো তখন একটা সিনারিও, যখন তুমি গরম অবস্থায় থাকবা তখন তোমার আরেকটা সিনারিও, মনে রাখবা। সো এইখানে তুমি খেয়াল করো ভাইয়া, ক্লোরিনের জারণ মানটা কত? টেকনিকটা একটু শিখিয়ে দিচ্ছি। দেখো ক্লোরিনের জারণ মান কত? 0। ক্লোরিনের জারণ মান কত? 0। এখানেও ক্লোরিনের জারণ মান কত? 0। তাহলে যেহেতু অসামঞ্জস্য বিক্রিয়া, একবার বাড়াইতে হবে আরেকবার কি করতে হবে? কমাইতে হবে। তাহলে 0 থেকে একবার কি করতে হবে? বাড়াইতে হবে, আরেকবার কি করতে হবে? কমাইতে হবে। তাহলে 0 থেকে একবার কমাবা, একবার কমাবো -1। এইখানে হট অবস্থায় যখন আসো, এইখানে যখন একবার এখানে আসো,
এখানে হচ্ছে -1 করবা, কমানোর সময় সবসময় সেম, -1 কমানোর সময় সেম। এইবার যখন বাড়াবা তখন এইখানে করবা +1, যখন গরম অবস্থায় আছে তখন একটু বেশি বাড়াবা, তখন করবা হচ্ছে +5। এটা কিন্তু হচ্ছে বাকি যেই হ্যালোজেনগুলো আছে সবগুলোর ক্ষেত্রেই সেম কাহিনী ভাইয়া, বাকি যে হ্যালোজেনগুলো আছে সবগুলোর ক্ষেত্রেই কি ভাইয়া সেম কাহিনী, একবার যার মান করবা -1 আরেকবার করবা +1। যখন তুমি ঠান্ডা সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে আসো, যখন তুমি গরম সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে আসো একবার করবা -1 আরেকবার কি করবা +5, ঠিক আছে। সো তোমাকে কিন্তু চিন্তা ভাবনা করতে হবে যে ঠান্ডা না গরম নিচ্ছ এটার উপর। সো খেয়াল করো, আমি যদি কোল্ডের ক্ষেত্রে চিন্তা করি, সে 0-তে আছে, তাহলে তোমাকে একটা -1 বানাইতে হবে, বানায় ফেলো -1, তাহলে সোডিয়াম ক্লোরাইড। দেখো ভাইয়া সোডিয়াম ক্লোরাইডে ক্লোরিনের জারণ মান -1 বানায় ফেলছো, একটা বানায় ফেলছো, একটা অলরেডি ডান। এবার কি বানাইতে হবে, এবার বানাইতে হবে +1, তাহলে এবার কি করব NaOCl। এবার একটু খেয়াল করো ভাইয়া, NaOCl এটা কি +1 হয়েছে? হ্যাঁ ভাইয়া হয়েছে। দেখো অক্সিজেনের জারণ মান -2, সোডিয়ামের জারণ মান +1, ক্লোরিনের জারণ মানও কি হয়েছে +1 হয়েছে। দেখো হয়ে গেছে ভাই, এই যে হয়ে গেছে, এই যে দেখো হয়ে গেছে, ঠিক আছে। অক্সিজেনের জারণ মান -2, সোডিয়ামের জারণ মান +1 আর ক্লোরিনের জারণ মান +1। এই দেখো অসামঞ্জস্য বিক্রিয়া হয়েছে 0 থেকে -1, তাহলে এখানে -1 যখন হয়েছে এটা হয়েছে বিজারণ, এটা কি হয়েছে ভাইয়া, এটা হয়েছে বিজারণ। আর যখন তুমি সোডিয়াম 0 থেকে +1 আসছো এটা কি হয়েছে জারণ, একবার জারণ হবে আরেকবার কি হবে বিজারণ হবে, এটা আমরা জানি। এবার হটের ক্ষেত্রে যদি চিন্তা করি, এই দেখো হট সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে হটের ক্ষেত্রে কি হবে, এখানে হবে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এখানে ভাইয়া ক্লোরিনের জারণ মান কত, -1 বানাই ফেলছি, আর এটা কি বানাইতে হবে +5 বানাইতে হবে, তাহলে এটা লিখে ফেলি, আর এটা হচ্ছে NaClO3 জারণ মানটা বের করো, দেখো হয়ে যাবে সোডিয়াম ক্লোরাইড, এখানে হচ্ছে -6, এই সোডিয়ামের হচ্ছে +1 আর এই ক্লোরিনের হচ্ছে +5। খেয়াল করো ভাইয়া, এই যে দেখো +5 হয়ে গেছে, তাহলে যখন -1 হয়েছে জারণ মান কমলে সেটাকে কি বলা হয়, বিজারণ, বিজারণ। আর যদি বাড়ে সেটাকে আমরা বলি কি ভাইয়া, যদি বাড়ে সেটাকে আমরা কি বলি, জারণ। যদি বাড়ে কোথাও সেটাকে আমরা কি বলি, জারণ। বাকিগুলোর ক্ষেত্রেও সেম জিনিস, অসামঞ্জস্য বিক্রিয়া করব। তুমি ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে একবার 0 থেকে -1-এ যাবা, +1-এ যাবা, এটা হচ্ছে ঠান্ডা সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে। যদি তুমি গরম সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে চিন্তা করো, একবার 0 থেকে -1-এ যাবা, আরেকবার কততে যাবা, +5-এ যাবা। দ্যাটস ইট। ওকে, সো এবার আমরা আরেকটু দেখি, আরেকটু কিছু অধাতু দেখি। এরাও কি দেখো, এরাও কি ভাইয়া, এরাও কি অধাতু না ভাইয়া? হ্যাঁ ভাইয়া, দেখো সালফার S8 এটাও কি অধাতু। এটা জারণ মান এখানে কত আছে, এটার জারণ মান কত আছে, এটার জারণ মান আছে 0। তাহলে সালফারের ক্ষেত্রে তোমার অলরেডি এটা জারণ মান কত আছে 0। তোমার একবার কি করতে হবে, কমাইতে হবে, আরেকবার কি করতে হবে, বাড়াইতে হবে। যখন তুমি কমাবা তখন করবা -2, যখন তুমি বাড়াবা তখন করবা +2, যখন কমাবা তখন করবা -2, যখন বাড়াবা তখন করবা +2। তাহলে চলো +2 এর ক্ষেত্রে যদি চিন্তা করি, +2 এর ক্ষেত্রে চিন্তা করবো আর -2 এর ক্ষেত্রে চিন্তা করবো, সে কিন্তু 0-তে আছে। কমাইলে সেটাকে আমরা কি বলি, বিজারণ। জারণ মান কমলেই বিজারণ, জারণ মান বাড়লেই সেটাকে আমরা কি বলি, জারণ। একই মানুষের দুইটা জিনিস হইতেছে, একবার জারণ হইতেছে আর একবার বিজারণ হইতেছে। এই সালফারেরই একবার জারণ একবার বিজারণ, তাহলে এটা হচ্ছে অসামঞ্জস্য বিক্রিয়া। দেখো এখানে যদি আমরা বিক্রিয়া করি, এখানে লিখবো হচ্ছে সোডিয়াম সালফাইড। তুমি একটু খেয়াল করো ভাইয়া, সোডিয়ামের এখানে জারণ মান কত হয়েছে, সোডিয়ামের জারণ মান +2, সালফারের জারণ মান -2। সোডিয়াম সালফাইড হয়ে গেছে, সালফারের জারণ মান -2 অ্যাচিভ হয়ে গেছে। এবার এমন একটা যৌগ নিতে হবে যেখানে সালফারের জারণ মান +2, তাহলে এখানে কি নিব, Na2S2O3। তুমি একটু খেয়াল করে দেখো, -6 +2, তাহলে এখানে দেখো বের করি, চলো বের করি। দেখো অক্সিজেনের হচ্ছে -6, সালফারের হচ্ছে +2, তাহলে সরি সোডিয়ামের +2, তাহলে এই সালফারের হচ্ছে +4, তাহলে দুইটা সালফারের +4, তাহলে একটা সালফারের কত হবে, দেখো দুইটা সালফারের +4, তাহলে একটা সালফারের কত হবে, +2 হবে। দ্যাটস ইট। এইবার পরেরটাতে যদি চিন্তা করি, ফসফরাসের ক্ষেত্রে ভাইয়া, এটাও কি ভাইয়া, এটাও কি আমার অধাতু। তাহলে ফসফরাসের এইখানে জারণ মান কত ভাই, 0, জারণ মান 0, ফসফরাসের জারণ মান 0। এখানেও কি করতে হবে, অসামঞ্জস্য বিক্রিয়া হবে, এইখানে তুমি যে দুইটা জারণ মান চিন্তা করবা, একটা হবে -3 আর একটা কি হবে +1। এই যে দেখো ভাইয়া, তুমি কমাইছো 0 থেকে -3-তে গেছো, কমে গেলে সেটাকে আমরা বলি বিজারণ, আমরা সেটাকে কি বলি, বিজারণ। আর যদি তুমি বাড়ায় দাও তাহলে কি করতে হবে, সেক্ষেত্রে 0 থেকে +1 সেটাকে আমরা কি বলি, জারণ। ঠিক আছে, ওকে ঠিক আছে। এখানে যদি আমরা চিন্তা করি যৌগগুলা কি হবে, এখানেও কিন্তু অসামঞ্জস্য বিক্রিয়া হবে এবং তোমাকে এমনভাবে যাইতে হবে যাতে -3 অ্যাচিভ হয় এবং +1 অ্যাচিভ হয়। ফসফরাসের ক্ষেত্রে এমনভাবে যেতে হবে যাতে -3 আর +1 অ্যাচিভ হয়। তাহলে -3 এরকম একটা যৌগ হচ্ছে PH3। এখানে তুমি যদি ফসফরাসের জারণ মান বের করো ভাইয়া, তুমি দেখবা ফসফরাসের জারণ মান -3 হয়ে গেছে, -3 হয়ে গেছে। এখন ভাইয়া +1 অ্যাচিভ করতে হবে, এমন একটা জারণ মান +1 অ্যাচিভ করতে হবে। NaH2PO2 এই একটা যৌগ, এই যৌগের ক্ষেত্রে ভাইয়া ফসফরাসের জারণ মান হচ্ছে +1। তুমি একটু দেখো
এখানে -4, এখানে +2, এখানে হচ্ছে +1। দেখো ভাইয়া হাইড্রোজেনের +2, হাইড্রোজেনের হচ্ছে +2, হাইড্রোজেনের হচ্ছে +2, সোডিয়ামের হচ্ছে +1, তাহলে +3। তাহলে ফসফরাসের কত এখানে? ফসফরাসের হচ্ছে +1। এই যে দেখো ভাইয়া হয়ে গেছে। সো এখানে তোমাকে এইভাবে চিন্তা ভাবনা করে আগাইতে হবে যে অসামঞ্জস্য বিক্রিয়া এমনভাবে প্রোডাক্ট লিখবো যাতে আমার এই জারণ মানগুলো অ্যাচিভ হয়। সো তোমাকে কিন্তু আমি প্রসেসগুলো দেখাই দিচ্ছি যে অধাতু সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে কিভাবে করে, তারপর অ্যাসিড P4 বিক্রিয়া করে কিভাবে করে। এগুলা কিন্তু ভাইয়া অ্যাডমিশন টেস্টে যখন তুমি পড়তে যাবা, উদ্ভাসের উইকলি পরীক্ষা দিবা, উদ্ভাসের রিটেন পরীক্ষা দিবা, দেখবা এই টাইপের বিক্রিয়া আসবে। কি হবে কি হবে কি হবে, তুমি সব বিক্রিয়া মুখস্থ করে কুল পাবে না। তুমি যদি কিছু ক্যাটাগরি ওয়াইজ ধরে ধরে আগাইতে চাও, মানে পারো আর কি, তাহলে তোমার জন্য সহজ হবে। দ্যাটস ইট। সো আশা করি সবাই বুঝতে পারছো। বেশ লম্বা একটা ক্লাস ছিল। সবাই মনোযোগ দিয়ে একটু ঠান্ডা মাথায় ধৈর্য ধরে দেখো। সবাই সবকিছু আশা করি বুঝতে পারবা। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।